বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 17ই ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির নবম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব দেখেন ধারা 172 থেকে 190, যেখানে আলোচনা করেছে সরকারি কর্মচারীদের আইনানুগ কর্তৃত্ব অবমাননা। আন্ডারলাইন করবেন, সরকারি কর্মচারীদের আইনানুগ কর্তৃত্ব অবমাননা। এই যে 172 থেকে 190 ধারা পর্যন্ত আলোচনা করতে, এই জায়গায় অ্যাকচুয়ালি যে অপরাধগুলো আছে সব সরকারি কর্মচারী রিলেটেড। সরকারি কর্মচারী সমন দিছে, আসে নাই। সরকারি কর্মচারী সমন দিছে, তারপরেও আসে নাই। সরকারি কর্মচারীর আদেশ অমান্য করছে, সরকারি কর্মচারীর কাজে বাধা দিছে। এর আগে যে অপরাধগুলো পড়ছিলাম, বেআইনি সমাবেশ, কি সরকারি কর্মচারী করে না, যে কোনো ব্যক্তি করতে পারে। কিন্তু এই যে 172 থেকে 120 পর্যন্ত যে অপরাধ, এই অপরাধগুলো কাদের সাথে সংগঠিত হয়েছে? সরকারি কর্মচারী। এবং 172 থেকে 190 পর্যন্ত যত অপরাধ আছে, এই অপরাধগুলোর মামলা সরকারি কর্মকর্তাকেই বাদী হয়ে করতে হবে। উনি বাদী না হয়ে যদি আমি আপনি কেউ বাদী হই তাহলে হবে না। এবং এই কথা সরাসরি বলা আছে দণ্ডবিধির 195 ধারায়। বুঝছেন? এই জায়গার দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধির 195 ধারায়, দণ্ডবিধির 172 থেকে 190 ধারার অপরাধগুলোর মামলা ওই সরকারি কর্মকর্তা গুলোকেই করতে হবে। বলা আছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 195 ধারায়। সো আমরা পড়ি, দেখেন সমন বা অন্য কার্যধারা এড়াতে গোল দিবেন আত্মগোপন করা বা সমন বা অন্য কার্যধারা বা ঘোষণা জারিতে বাধা দেওয়া। ধারা কত? 172 আর কত? 173। প্রথমে যার বলতে নাই সে চুপ করে শুনেন, নাহলে জুমে যোগদান করেন। জারিকৃত সমন, নোটিশ বা আদেশ এড়াতে আত্মগোপন করার জন্য কোন ব্যক্তি 172 দ্বারাই দণ্ডিত হতে পারে। বুঝেন? জারিকৃত সমন বা নোটিশ, সমন দেয় কে? আদালত। সমন কখনো কখনো সরকারি কর্মকর্তাও দেয়। একজনের প্রতি সমন গেছে, পূর্ণর কাছে সমন গেছে, পূর্ণ সমন গ্রহণ না করে পলায় আছে, তাহলে পূর্ণ অপরাধ করছে 172 দ্বারাই। আদেশ এড়াতে কি করতে? আত্মগোপন। তাহলে সমন এড়াইতে আত্মগোপন করলে অপরাধ কত ধারায়? 172। অন্যদিকে এমন সমন, নোটিশ বা আদেশ বা ঘোষণা প্রচারে বা জারি করতে গোল দিবেন বাধা দেওয়ার জন্য 173 ধারায় দণ্ডিত হতে পারে। তো যাদের বইতে নাই তারা ছোট্ট করে এভাবে লিখতে পারেন যে সমন একসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই, আত্মগোপনে আছে 172। আর সমন যখন জারি করতে গেছে বাধা দিছে। কলিপালের বাড়ি সমন জারি করতে গেছে, ওনার হাজবেন্ড বলতেছে যা তোর সমন টমন কিছু নেবো না, জায়গা থেকে যা, তুই জায়গায় ঢুকবি আমাকে বাড়ি, বাধা দিছে। এটাকে অপরাধ হয়েছে কত ধারায়? 173 ধারায়। এখন আমরা একটু শাস্তিতে আসি। দেখেন এই জায়গায় আমি আগে প্রথমে একটু বলে নেই, এই যে 172 আর 173, এই জায়গা মূল অপরাধ একই, কিন্তু সমন যখন সরকারি কর্মকর্তা জারি করে তখন 72-এর শাস্তি একরকম, যদি আদালত জারি করে তাহলে আর এক রকম। যদি পুলিশ সমন পাঠাইছিল, আত্মগোপনে আছে, শাস্তি 1 মাস বিনাশ্রম। সেম কাজটা যদি আদালত পাঠাইছিল, আত্মগোপনে আছে, শাস্তি 172, কিন্তু 6 মাস। তাহলে সরকারি কর্মকর্তার সমন গ্রহণ না করে আত্মগোপনে থাকলে শাস্তি কম, আর স্বয়ং আদালতেরটা গ্রহণ না করে আত্মগোপনে থাকলে কি শাস্তি বেশি। দুই শাস্তি কততে আছে? 172-এ। আবার পুলিশ সমন পাঠাইছিল, গ্রহণ করেন নাই, তারে বাধা দিতেন 173, আদালতেরটাই বাধা দিচ্ছেন, এটাও কত? 173। শাস্তির তারতম্য আছে, সরকারি কর্মকর্তা হইলে 1 মাস আর আদালত হইলে 6 মাস। এই যে পড়তেছি দেখেন, আইনগত ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মকর্তা কর্তৃক জারিকৃত সমন, নোটিশ বা আদেশ এড়াতে আত্মগোপন করা বা জারিতে বাধা দেওয়ার জন্য 172 আর 173 কোন ব্যক্তি অনধিক কত? দেখেন 1 মাস বিনাশ্রম কারাবাস বা অনধিক কত বলেন? 500 টাকা হতে পারে, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। কিন্তু হাজির হতে বা নথি দাখিল করতে গোল দিবেন এই যে আদালত কর্তৃক, কি আদালত কর্তৃক সমন, নোটিশ বা আদেশ এড়াতে আত্মগোপন করা 172 বা 173 কোন ব্যক্তি 6 মাস বা কত 1000 বা মনে রাখা। এই জায়গায় লেখা দেখা যাচ্ছে অনেক বড়, বাট মনে রাখলে খুব সহজ। কিভাবে? সমনের আত্মগোপন করছে 172, জারিতে বাধা দিছে 173। শাস্তি উভয় ক্ষেত্রেই আদালতেরটা হইলে 1 মাস 6 মাস 1000,
আর সরকারি কর্মকর্তা রইলে 1 মাস 500 বাউ। অবশ্যই উভয় ক্ষেত্রেই কি বিনাশ্রম। এই কলিপাল, বলেন তো 72 আর 73 মধ্যে কি পার্থক্য? পারবেন বলেন, যা পারেন তাই বলেন, ভুল হোক কোনো ব্যাপার না, কি বুঝতেন সেইটুকু বলেন। পারবেন বলেন, পারবেন। 72 মানে কি? আপনার কাছে সমন গেছে, আপনি পলায় আছেন, এটা কত? 72। আর সমন গেছে, আপনার বাড়ির একজন তারে বাধা দিছে যে না, আমরা সমন টমন রাখবো না, খেদাই দিছে, বাধা দিছে, এটা কত? 173। তাহলে শাস্তি কি তাহলে না বলেন? 172 হচ্ছে আদালত থেকে সরকারি কর্মকর্তা আর 6 মাস, আদালত থেকে 6 মাস 1000 টাকা। দেন শাস্তি কিন্তু দুই ধারাই একই। সরকারি কর্মকর্তা দিলে 1 মাস 500, আর আদালত স্বয়ং আদালত দিলে 6 মাস 1000। এই তো। এবার আসি আমরা 174। হাজির না হওয়া বা দলিল দাখিল না করার শাস্তি, ধারা 174 175। এটা খুব ইজি। 74 হলো সমন গ্রহণ করছে, গ্রহণ করার পর আদালতে ওই দিন আর আসে নাই, এটা হলো 74। সমন গ্রহণ করছে, গ্রহণ করার পর আদালতে হাজির দেয় নাই, কত ধারা? 74। 174। শাস্তি ওই একই। সরকারি কর্মকর্তা হইলে 1 মাস 500, আর আদালত হইলে 6 মাস 1000। দেখেন, সরকারি কর্মচারীর আদেশ প্রতিপালনে হাজির হওয়া বা হাজির হতে ব্যর্থ হওয়া 174 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। অন্যদিকে সরকারি কর্মচারীর নিকট কোনো দলিল দাখিল করতে বাধ্য ব্যক্তি কর্তৃক উক্ত দলিল দাখিল না করা, এই যে আন্ডারলাইন করেন, দলিল দাখিল করতে বাধ্য ব্যক্তি যদি দলিল দাখিল না করে, তাহলে 175 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তাহলে আমরা নতুন আর একটা পেলাম, দলিল দাখিলে বাধ্য, দলিল দাখিল করে নাই, 175। আবার একটু মিলাই দেখেন, সমন দিতে গেছে, আত্মগোপনে আছেন, 172। সমন দিতে বাধা দিচ্ছেন, 173। সমন অনুযায়ী সমন গ্রহণ করছেন, আসেন নাই, 174। সমন দিছে দলিল হাজির করার জন্য, দলিল হাজির করেন নাই, কত? 175। 74 হলো সমন সে গ্রহণ করছে, করার পরে আদালতে হাজিরা দিতে আসে নাই। তো তাহলে আইনগতভাবে ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মকর্তা কর্তৃক জারিকৃত সমন, নোটিশ, আদেশ বা ঘোষণা অনুসারে হাজির হতে ব্যর্থ হলে 174 ধারা বা দলিল দাখিল না করলে শাস্তি ওই আগের মতোই। দেখেন, অনধিক 1 মাস বিনাশ্রম কারাবাস বা অনধিক কত? 500 টাকা বা উভয়। আর এই যে গোল দিবেন, আদালত কর্তৃক হইলে কত? 6 মাস বিনাশ্রম অথবা 1000 বা উভয়। তাহলে 4টা ধারার কিন্তু শাস্তি হুবহু এক। সরকারি কর্মকর্তার ক্ষেত্রে ওই আদেশটা যদি অমান্য করে সরকারি কর্মকর্তার ক্ষেত্রে, তাহলে 1 মাস বিনাশ্রম বা 500 টাকা বা উভয়। আর আদালতের ক্ষেত্রে 6 মাস বিনাশ্রম বা 1000 টাকা বা উভয়। এর মধ্যে সমন দিছে, আত্মগোপনে আছে 72, গাড়িতে বাধা দিছে 173, সমন গ্রহণ করে হাজির হয় নাই 174, দলিল দাখিল করতে বলছে, দলিল হাজির করেন নাই, কত? 175। শাস্তি কিন্তু সব একই। জেনে রাখা ভালো। আচ্ছা মাহবুব সাহেব বলেন তো, মাহবুব সাহেব আপনি তো শিকদার বেকারি প্রোপাইটার নাকি? প্রোপাইটার। আপনারে সমন দিতে গেছে আপনার কর্মচারীরা, আপনি শিখাই দিচ্ছেন যে যা বল আমি নাই বেকারিতে, বাট অ্যাকচুয়ালি আপনি আছেন। এখন আপনার বিরুদ্ধে ওই সরকারি কর্মকর্তা মানে ওসি সাহেব সমন দিচ্ছিল, ধরেন আপনি ওসি সাহেবের সমন একসেপ্ট না করে পলায় আছেন, তাহলে ওসি সাহেব আপনার বিরুদ্ধে কোন ধারায় মামলা করবে বলে? কত ধারায়? 187, 172, 72, 172। আত্মগোপনে আছে, আত্মগোপনে আছে। জি। আচ্ছা জেনে রাখা ভালো। দেখেন, যে ব্যক্তি সত্য বলতে শপথ বা ঘোষণা করতে সরকারি কর্মকর্তা কর্তৃক নির্দেশিত হয়েও উক্ত শপথ বা ঘোষণা করতে গোল দিবেন অস্বীকার করে, সে ব্যক্তি 178 দ্বারাই দণ্ডিত হতে পারে। এটা হলো আপনি সমন পাইছেন, আসছেন, আসার পরে এখন আদালতে দাঁড়ায় বলতে হয়, শপথ বাক্য পাঠ করতে হয়, যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। এখন বলতেছেন যে আমার লজ্জা লাগে, আমি এই শপথ বাক্য পাঠ করব না।
তাহলে আপনি অপরাধ করছেন কত ধারায়? 178 ধারায়। বা সরকারি কর্মকর্তার নির্দেশ অনুসারে সত্য বলতে বাধ্য ব্যক্তি কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে আন্ডারলাইন করবেন 179 ধারায় দণ্ডিত হবে। তাহলে যাদের বইতে নাই তারা এইভাবে লিখবেন, শপথ বাক্য পাঠ করতে অস্বীকার করলে 178, আর প্রশ্নের উত্তর না দিলে কত? 179। উভয় ক্ষেত্রে শাস্তি একই রকম, অনধিক 6 মাস বিনাশ্রম কারাবাস, আর টাকা কত? 1000 টাকা। তাহলে আপনার শাস্তি কিন্তু মনে রাখা খুব বেশি জটিল না, এই জায়গায় জাস্ট ওই ধারার বিষয়বস্তুগুলো মনে রাখবেন। শপথ বাক্য পাঠ করে নাই 178, আর প্রশ্নের উত্তর দেয় নাই এটা কত? 179। আচ্ছা, এরপরে চলে আসি সরকারি কর্মচারী কর্তৃক আইনানুগ কর্তৃত্ব বলে আন্ডারলাইন করবেন সম্পত্তি গ্রহণে বাধা দান 183 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। যাদের বইতে নাই একটু লিখে রাখবেন, সরকারি কর্মচারী কর্তৃক মানে সরকারি কর্মচারী সম্পত্তি গ্রহণ করতে গেছে, তারা বাধা দিচ্ছেন 183। এখন বলতে পারেন যে স্যার সরকারি কর্মচারী কেন সম্পত্তি নিতে আসবে? প্রশ্ন আসে, ক্রোপ করতে গেছে, ধরেন আদালত নির্দেশ দিছে যে লুৎফর রহমান সাহেবের সকল সম্পত্তি ক্রোপ করার। এখন লুৎফর রহমান সাহেব ক্রোপ করতে কি দিছে? বাধা দিছে। তাইলে উনার দণ্ডিত হবে উনি কতদিন? 183 ধারায়। যে ব্যক্তি এমন বাধা দিবে সে যে কোনো বর্ণনার 6 মাস পর্যন্ত শাস্তি হবে, যা অনধিক কত? 1000 পর্যন্ত হতে পারে। যারা দণ্ডবিধির পানিশমেন্ট মানে শাস্তি পড়তে গেলে বিড়ম্বনায় পড়েন, যে আমার মনে থাকে না, এখানে একটা প্যাটার্ন আছে, দেখবেন যে জায়গা 6 মাস আছে সে জায়গা কত আছে? 1000। এই যে 6 মাস থাকলেই 1000, আর 1 মাস থাকলে কত? 500। কিছু ব্যতিক্রম আছে, কখনো কখনো 1 মাসের সাথে 200 আছে, কখনো কখনো 100 আছে। দেখি কে পারবেন, এর আগে আমরা পড়ছি যে কোনো মনোনয়নের 1 মাস বা 100 টাকা বা উভয়। 160 কিসের শাস্তি? রে বা মারামারির শাস্তি। জি, তাহলে 183-তে আমরা কি পেলাম? কোন সরকারি কর্মকর্তা যদি সম্পত্তি গ্রহণে আসে তারে কি দিছেন? বাধা দিছেন। তারপরটা দেখেন, সরকারি কার্য প্রতিপালনে সরকারি কর্মকর্তাকে আন্ডারলাইন করবেন স্বেচ্ছায় বাধা দেওয়া। আগেরটাই বাধা দিছিলেন সম্পত্তি নিতে, আর এই জায়গা বাধা দিছেন সরকারি কাজে। একজনে গ্রেফতার করতে গেছে, বাধা দিছে, এই জায়গা গ্রেফতার করা যাবে না। ঘর তল্লাশি করতে গেছে, সার্চ ওয়ারেন্ট আছে, তারপরেও তল্লাশি করতে দেন নাই। কত ধারার অপরাধ? 186 শাস্তিযোগ্য অপরাধ। শাস্তি দেখেন, অনধিক 3 মাস বিনাশ্রম কারাবাস, অনধিক কত? 500 টাকা। 186টা ইম্পর্টেন্ট। এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসে পেনাল কোডে, যে পুলিশ একজনে গ্রেফতার করতে গেছে, গ্রেফতার করতে ধরেন দেয় নাই, কি করছে? সরকারি কাজে বাধা দিতে। কত ধারায় শাস্তিযোগ্য? 186। মামলা কিন্তু ওই পুলিশকেই করতে হবে। আচ্ছা, তারপরেরটা দেখেন, 187 ধারায় বলা হয়েছে সরকারি কর্মকর্তাকে সহায়তা করতে আইনত বাধ্য হয়ে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে সহায়তা করা হতে বিরত থাকে। ওই যে ফৌজদারি কার্যবিধি 42 মনে আছে? পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট একজনের সহায়তা চাইছে যে আমার কাছে আসো, এই জায়গায় সাক্ষী দাও বা এই জায়গায় আমার সহায়তা করো। ওই লোক বলছে আমি করতে পারবো না, তাহলে সরকারি কর্মকর্তার সহায়তা চাইছে, সহায়তা করতে অস্বীকার করছে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 187। তাহলে কর্মকাণ্ডে বাধা দিলে 186, সম্পত্তি নিতে বাধা দিলে 183, আর সরকারি কর্মকর্তা সহায়তা চাইছে, সহায়তা করেন নাই, কত? 187। 87ও ইম্পর্টেন্ট। তাহলে উক্ত ব্যক্তি 187 দ্বারাই দণ্ডিত হতে পারে, যা অনধিক কত? 1 মাস বিনাশ্রম কারাবাস হতে পারে, বা অর্থদণ্ড সহ যা অনধিক কত? 200 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। ধরেন আপনি এই যে ধারা আমরা পড়লাম, আপনার মনে থাকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু এতটুকু তো মনে থাকার কথা যে আমরা এরকম একটা অপরাধের সাজা অমুক জায়গায় করছিলাম। ধারা আপনার মনে নাই থাকতে পারে, কিন্তু এতটুকু তো মনে থাকতে পারে যে 170 থেকে 190 ভিতরে আছে মনে হয়, কোন জায়গা যেন, কত ধারা আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট ওই জায়গাটা এই জিনিসটা আসছে। তাহলে 4টা অপশনের মধ্যে দেখা গেলে এইভাবে আসছে যে সরকারি কর্মকর্তার শপথ বাক্য পাঠ না করলে
তাহলে তার কি সাজা হতে মানে সরি মানে যদি কেউ শপথ বাক্য পাঠ না করে। ধারা কত? 178। এখন আপনার 178 এক্স্যাক্টলি ওই জায়গা মনে নাই। এখন দেখা গেল যে 70-এর ঘরে দুইটা অপশন আছে আর অন্য দুইটা আছে 330 বা 430। বাস্তবে পরীক্ষায় আমাদের এই জায়গায় ক্লাস টেস্ট গুলোতে কিন্তু 4টা উত্তরই আপনার কাছাকাছি থাকে, কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় নর্মালি যদি সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা হয় তাহলে কাছাকাছি থাকে 2টা উত্তর, 4টে না। কয়টা? অধিকাংশ জায়গায় একটাই থাকে। ধরেন যদি এই জায়গা থেকে প্রশ্ন আসে যে সরকারি মানে শপথ বাক্য পাঠ না করলে কোন ধারায় শাস্তি হইতে পারে, এই জায়গা 178 থাকবে, 278 থাকবে, 378 থাকবে, বা আশেপাশে একটা দিল, মানে ওই অধ্যায় থেকে নর্মালি একটাই থাকে। কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু 4টেই থাকবে, কিন্তু বাস্তব পরীক্ষায় আপনার আরো সোজা হয়, বড় জোর 2টা কাছাকাছি থাকতে পারে। তো এজন্য পরীক্ষা মানে এই না যে আমি যা যা না বাদলে পারবো না, এ জায়গা আপনার ওই জায়গায় যে বুদ্ধিও খাটাইতে হবে যে এই জায়গা আসলে কোনটা হয়। অনেক ক্ষেত্রে অনুমান ভিত্তিকও দাগাইতে হবে। অনেকে আপনারা এই জায়গায় অনুমানে দাগান না, 52টা দাগান, 60টা দাগান। এরা আপনারা যদি প্রশ্ন কমানো পড়ে তাও 52-60টা দাগায় পাস করা যাবে না ভাই। ওই জায়গায় বেশি খেলতে হবে, আপনি তো এই জায়গায় বেশি খেলা শিখতে হবে। 52-60টা তো আপনি এক নিঃশ্বাসে দাগাবেন আধা ঘন্টায়, এক নিঃশ্বাসে 40। যার পরীক্ষা ভালো হবে সে 40 মিনিটে দাগাবে 90-এর উপরে। বুঝতে পারছেন? তো এজন্য আসেন, তবে কোন বিচারালয় কর্তৃক আইনানুগভাবে জারিকৃত কোন প্রক্রিয়া কার্যকরী করতে বা কোনো অপরাধ অনুষ্ঠানে নিবারণ করতে বা কোনো দাঙ্গা বা মারামারি দমন করতে বা কোনো অপরাধে অভিযুক্ত আইনানুগ প্রহরা হতে পলাতক কোনো লোককে গ্রেফতার করার উদ্দেশ্যে অনুরূপ সাহায্য করতে বাধ্য হয়ে অনুরূপ সহায়তা করা হতে বিরত থাকে, সেই ক্ষেত্রে সাজা কত দেখেন? 6 মাস আর কত? 500। তো এটার শাস্তিও কিন্তু কত ধারায় জানেন? ওই 187-তে। 187-তে সাজা আছে যে এই জায়গা দেখেন 2 প্রকার। 187 ধারায় বলা আছে, একটু পড়ি। 87 ধারায় বলা আছে ওই যে সরকারি কর্মকর্তাকে সহায়তা করতে আইনত বাধ্য হয়ে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে সহায়তা করা থেকে বিরত থাকে তাহলে 187 ধারায় শাস্তি কত দেখেন? 1 মাস বিনাশ্রম আর কত? 200। যদি সরকারি কর্মকর্তারে না করেন তাহলে 1 মাস 200। আর যদি বিচারালয় দেখেন, বিচারালয় জারি কর্তৃক কোনো কার্যক্রম বা দাঙ্গা মারামারি দমন করতে, মানে যখন বৃহত্তর আকারে আপনার সহায়তা চাইছে বা আইনানুগ প্রহরাতে পলাতক লোককে গ্রেফতার করার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে আবার সাজা বেশি। 6 মাস কত? 500। তাহলে এই জায়গায় শাস্তি আছে 2 প্রকার। আমি একটু ব্যাখ্যা দিই। ওই নর্মালি সার্চ লিস্টের সিজার লিস্টের সাক্ষী হইতে বলছেন, আপনি হন নাই, 187 ধারার অপরাধ করছেন, 1 মাস 200। বুঝছেন? আপনারে ডাকছে, অনেক লোকরে ডাকছে যে বেআইনি সমাবেশ প্রতিহত করার জন্য বা পলাতক একজন আসামি চলে যাচ্ছে তারে ধরার জন্য সহায়তা চাইছে, আপনি করেন নাই, সেই ক্ষেত্রে 187, কিন্তু সাজা কত? 6 মাস 500। 188 আমরা সবাই জানি, সরকারি কর্মচারী কর্তৃক যথাযথভাবে আন্ডারলাইন করবেন জারিকৃত আদেশ অমান্য করুন। সরকারি কর্মকর্তা কোন আদেশ দিছে, সেই আদেশটা আপনি অমান্য করছেন। যদি বলেন স্যার সরকারি কর্মকর্তা কিরকম আদেশ দিয়েছে, 144, 145 ফৌজদারি কার্যবিধির 144 ধারা জারি করলে আপনি যদি অমান্য করেন মামলা হবে 188 ধারায়। ফৌজদারি কার্যবিধির 145 ধারা আদেশ যদি অমান্য করেন মামলা হবে 188 ধারায়। এবং এই মামলা কোন সাধারণ ব্যক্তি করলে হবে না, 144 ধারা আদেশ যে দিছে তাকেই করতে হবে। 144 ধারা আদেশ কে দিছে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে এই মামলা করতে হবে কাকে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আপনি যায় যদি মামলা করেন, এই মামলা লোকাস স্ট্যান্ডি আপনার নাই, এক পর্যায়ে গিয়ে মামলা খারিজ হয়ে যাবে। লোকাস স্ট্যান্ডি কারে কয়? মামলা করার অধিকার, রাইট টু সু। রাইট টু সু সাধারণত ফৌজদারি মামলা যে কোনো ব্যক্তি করতে পারে, কিন্তু কিছু কিছু মামলা আছে সংশ্লিষ্ট ব্যক্তিকেই করতে হবে। সেই মামলাগুলো বলা আছে ফৌজদারি কার্যবিধির 195 থেকে 199। তো সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ অমান্য করুন 188 ধারায় শাস্তিযোগ্য। এমন ক্ষেত্রে কোনো ব্যক্তি অনধিক 1 মাস বিনাশ্রম কারাবাস বা অনধিক কত? 200 টাকা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তারপরে আমরা চলে আসি এর পরেরটা, সরকারি কর্মচারীকে ক্ষতি সাধনের হুমকি, থ্রেট অফ ইনজুরি টু পাবলিক সার্ভেন্ট 189 ধারায়। সরকারি কর্মচারী ভয় দেখাইছেন,
এক্ষেত্রে হুমকিদাতা যে কোনো বর্ণনার গোল দেন 2 বছরের কারাবাস, অর্থদণ্ড বা উভয়। এই জায়গার যে ধারাগুলো অবশ্যই মনে রাখবেন: 72, 74, 172, 174, 178, 186, 187, 188, এই ধারাগুলো। 172, 174, 178, 186, 187 আর কত 188। আমরা বিগত বছর প্রশ্ন পড়ি, কোন ব্যক্তি পুলিশ অফিসারের গ্রেফতার কাজে সহায়তা করতে অস্বীকার করলে, দেখছেন পুলিশ সহায়তা চাইছে, সহায়তা যদি না করে শাস্তি কত দাঁড়ায়? 187। 2 নাম্বার, এই জায়গা আবার সবগুলা কাছাকাছি, কারণ এটা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রশ্ন। 88, 89, 87, 186, দেখছেন? দ্য পেনাল কোড, এই যে বাংলাদেশ বার কাউন্সিলের নমুনা দেখাই, দ্য পেনাল কোড 1860 কত ধারায় সরকারি কর্মচারী কর্তৃক যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্যকরণের শাস্তি? সরকারি কর্মকর্তা আদেশ দিছে, এটা যদি অমান্য করেন, এই অধ্যায়ের কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন আছে 188, আর বাকি 91, 200 বা 204 এটা কি অন্য অধ্যায়। আর যদি জুডিশিয়াল সার্ভিসের প্রশ্ন হইতো তাহলে আবার 4টেই আবার কাছাকাছি। যাদের ধারা মনে থাকে না তাদের হতাশ হওয়ার কিছু নাই। ধারা যদি আপনার মনে নাও থাকে, ধরেন আমি ধরলাম 15টা ধারা হয়েছে প্রশ্ন আছে, 15টা আপনি নাই পারেন, আমি বলতেছি না যে পারবেন না, 15টার মধ্যে অনেক কিছুই আপনি পারবেন যারা একেবারে ধারা মনে রাখতে পারেন না। তার উপরেও ধরি যে ধারা আমার মনেই নাই, বাকি 85টা তো আমি পারি। তো সেলফ প্র্যাকটিসে অনেক প্রশ্ন আছে, এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন, বুঝে বুঝে, অবশ্যই না বুঝে না, বুঝে বুঝে। চলে আসেন আমরা মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যতটুকু পড়লাম এতটুকু নিয়ে কোনো প্রশ্ন থাকলে কেউ কেউ করতে পারেন। আকিনুর সাহেব, আপনারে গ্রেফতার করতে আসছে, আপনি আত্মগোপনে আছেন, সমন গ্রহণ করেন নাই, কত ধারায় মামলা হবে? 172। জারিতে বাধা দিছে 173। গ্রহণ করে আর আসেন নাই, হুম 174। দলিল হাজির করতে বলছে, দলিল হাজির করেন নাই, কত? শপথ বাক্য পাঠ করতে বলছে, করেন নাই, 178। 178। সরকারি কর্মকর্তা সম্পদ নিতে আসছে, তারে বাধা দিয়েছেন 183। সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালনে আসছে, তার দায়িত্ব পালন করতে দেন নাই, 186। সরকারি কর্মকর্তার সহায়তা চাইছে, করেন নাই, 187। সরকারি কর্মকর্তার আদেশ অমান্য করছেন, 100 কত 87। সরকারি কর্মকর্তারে হুমকি দিচ্ছেন, কত? 115। আমরা চলে এসে মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। মাহবুব সাহেব, কোনো প্রশ্ন আছে ভাই? প্রশ্ন করেন দেখি, বলেন। আছে প্রশ্ন? লজ্জার কিছু নাই, বলেন বলেন। বিশ্ব গ্লুকোমা সপ্তাহ কবে? দেখেন, মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, এই যে যে দণ্ডবিধির 191 ধারায় মিথ্যা সাক্ষ্য দান, 192 ধারায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনকে সংজ্ঞায়িত করা হয়েছে, আর শাস্তি আলোচনা করেছে 193। তো প্রথমে আমরা চলে আসি 191। বিদ্যুৎ সাহেব, বলেন তো একটা মামলায়
সাক্ষ্য দেয় কখন, মানে কোন কথাগুলো বললে ওই কথাগুলো সাক্ষ্য হিসেবে গণ্য হবে ফৌজদারি মামলায়? প্রশ্ন বুঝতেন? তাহলে উত্তর দেন। বিশেষ করে সেই ঘটনা সম্পর্কে সে অবগত। ঘটনা সম্পর্কে অবগত তো মামলা ফাইলিং হচ্ছে, মামলা ফাইলিং এর সময় জবানবন্দি লিখে নিচ্ছে, ওটা কি সাক্ষ্য? তাহলে সাক্ষ্য কোনটা সেটা জানতে চাইছি আমি। আদালতে তো অনেক শুনানি হয়, অনেক কথা ওই জায়গায় ম্যাজিস্ট্রেট সাহেব শুনে বা জেলা ও দায়রা জজ বা দায়রা জজরা শুনে, সব কি সাক্ষ্য? সাক্ষ্য কোনগুলো সেটা বলেন। পারবেন? লুৎফর সাহেব পারবেন? শপথ বাক্য পাঠ কখন করায়? আপনারা সবাই ফৌজদারি প্র্যাকটিস করেন না, আবার কোর্টেও যান, শপথ বাক্য পাঠ কখন করায় বলেন? সাক্ষীকে জানতে চাই কখন, মামলার কোন পর্যায়ে? পূর্ণ সাক্ষীর কাছে জানতে চাই মামলার কোন পর্যায়ে? বিচার পর্যায়ে কখন হয়? চার্জ গঠনের পরে। তাহলে একটা মামলায় চার্জ গঠনের পরে হলো সাক্ষ্য গ্রহণ শুরু হয়, বুঝছেন? এতটুকু জানতে চাইছিলাম যে চার্জ গঠনের পরে, এর আগে তো মামলা ফাইলিং হলো, জামিন শুনানি হইলো, ডিসচার্জ শুনানি হইলো, অনেক কিছু হইলো, এগুলা কিন্তু সাক্ষ্য গ্রহণ না। সাক্ষ্য গ্রহণ হয় কখন? চার্জ গঠনের পরে গিয়ে। তাহলে মিথ্যা সাক্ষ্য দান হলো খুব সহজ, সেটা হলো যে কোথাও আপনি সাক্ষ্য দিতে গেছেন, হোক সেটা আদালতে, হোক সেটা কোনো অন্য কারো কাছে, সালিসি কার্যক্রম অন্য কারো কাছে, যিনি সাক্ষ্য নিতে ক্ষমতা প্রাপ্ত, তার কাছেই কি আপনি মিথ্যা কথা বলছেন, যা সত্য না সেটা আপনি বলছেন, তাহলে এটারে বলে কি? মিথ্যা সাক্ষ্য দান। এই দেখেন, যে ব্যক্তি সত্য কথনের জন্য হলফ বা আইনের প্রকাশ্য বিধান বলে বাধ্য হয়ে, সত্য কথনের জন্য বাধ্য কেমনে হয়? ওই যে শপথ বাক্য পাঠ করে, মানে সাক্ষ্য গ্রহণের আগে পাঠ করায় যে যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। শপথের ইংরেজি কি বলেন তো? ওথ কততে আছে? 51। ওথ আছে 51, আর গুড ফেইথ আছে 52। যে ব্যক্তি সত্য কথনের জন্য হলফ বা আইনের প্রকাশ্য বিধান বলে বাধ্য হয়ে, বা কোনো বিষয়ে কোনো ঘোষণা করার জন্য আইন বলে বাধ্য হয়ে এমন কোন বিবৃতি দান করে যা মিথ্যা, বা যা মিথ্যা বলে জানে, সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে। তাহলে আপনি শপথ বাক্য পাঠ করার পরে যদি আপনি জানেন যে সে অমুককে হত্যা করে নাই বা সে চুরি করে নাই, তারপরেও বলতেছেন যে অমুক হত্যা করছে, অমুক চুরি করছে, তাহলে আপনি কি করছেন? মিথ্যা সাক্ষ্য দান। উপাদানে যদি আমরা চলে আসি, দেখেন কোন ব্যক্তি মিথ্যা সাক্ষ্যদান করেছে বলে গণ্য হবে যদি সে শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে বা ঘোষণা করতে কি হয়? বাধ্য হয়। সে বাধ্য হয়ে এমন কোন বক্তব্য প্রদান করে যেটা, আন্ডারলাইন করেন, মিথ্যা, যেটাকে সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে, সেটা যে সত্য না তা বিশ্বাস করে। চলে আসি মিথ্যা সাক্ষ্য। তাহলে এই যে মিথ্যা সাক্ষ্য দান, এটার ইংরেজিতে কি বলতেছে? গিভিং ফলস এভিডেন্স, গিভিং ফলস এভিডেন্স। চলে আসি আমরা 192 ধারায়, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। ইংরেজি মনে রাখতে হবে, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন ইংরেজিতে কি বলে? ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। শুনেন, সাক্ষ্য দেয় কিভাবে? মুখ দিয়া। তাহলে সাক্ষ্যদানটা মুখে যা আপনি জানেন সেটা যদি মিথ্যা বলেন তাহলে মিথ্যা সাক্ষ্য দান। আর উদ্ভাবন, যেটা উদ্ভাবন ইংরেজিতে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স, বাংলায় অনেক কিছু হতে পারে। বাংলায় হতে পারে মিথ্যা সাক্ষ্য তৈরি, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি। আপনাকে কনফিউজ করার জন্য, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন হলো আপনি কোনো ঘটনা ঘটাইছেন বা কোনো দলিল তৈরি করছেন যেটা মিথ্যা। বাংলা সিনেমায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন আগে সবচেয়ে ভালো হতো, এখন কি হয় জানি না, এখন তো আর দেখি না। এখন এইভাবে দেখবেন যে একজনের বাড়ি আর একজন বেড়াইতে গেছে,
তারে বাড়ি থেকে তাড়ানোর জন্য ওই বাড়ির একটা স্বর্ণের হার তার ব্যাগের ভিতরে রাইখে দিতে। হঠাৎ এসে বলতেছে যে আমার স্বর্ণের হার পাচ্ছি না। সার্চ করে সবার ব্যাগ তল্লাশি করে পাওয়া গেল যে অমুক ব্যাগের ভিতরে পাওয়া গেছে। এখন সে বলতেছে তো আমি এই কাজ করি যাই। তাহলে যে ওই কাজটা করতে, মানে ওই যে চুরি করে যে ওর স্বর্ণের হার যে অমুকের ব্যাগের ভিতরে ঢুকাইছে, যে ঘটনাটা ঘটাইলো, এটা কি? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। বুঝতে পারছেন? একজন ব্যক্তি ধরেন এই জায়গায় এমন একটা কথা লেখা যে আত্মহত্যা করার পর, ধরেন একজন লোক আত্মহত্যা করছে, মারছে একজন, মারার পরে ওই জায়গা সুইসাইড নোট লিখে রাখছে যে আমি অমুকের কারণে আত্মহত্যা করলাম। কিন্তু এটা আসলে সে আত্মহত্যা করে নাই, একজন তারা হত্যা করছে, যে হত্যা করছে সে আবার ওই জায়গা কি লিখে রাখছে? সুইসাইড নোট লিখে রাখছে, অমুকের আখিউনের উপর দোষ দিছে। তাহলে এই যে যে কাজটা করলো, সে তো হত্যা তো করছে, সেই সাথে সাথে কি করছে? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করছে। আচ্ছা, একটু পরে দেখেন, দণ্ডবিধির 192 ধারায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দেওয়া হয়েছে। 192 ধারা অনুসারে কোন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে যদি সে কোনো ব্যক্তিকে বিভ্রান্ত করতে এমন কোন ঘটনা ঘটায় বা এমন কোন দলিল বা নথি তৈরি করে। আন্ডারলাইন করেন, ঘটনা ঘটায়। পাইছেন? কি ঘটায়? ঘটনা ঘটায় এমন কোন গোল দিবেন, দলিল বা নথি তৈরি করে। দলিল তো বুঝেন, দলিল বা নথি তৈরি করে যা মিথ্যা বা এবং যেটা বিচারিক কার্যক্রম, এটা আন্ডারলাইন করেন, বিচারিক কার্যক্রম বা সরকারি কর্মকর্তার নিকট বা সালিসকারীর নিকট সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। সুতরাং 192 ধারা অনুসারে কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে যদি অভিযুক্ত ব্যক্তি কোনো বহি বা রেকর্ডে কেমনে লেখে দেখেন, একজন ব্যক্তি, অনেক দোকানদার এরকম আছে, বাকি নিচে 1000 টাকা, ওই জায়গায় 1100 লিখে রাখছে। বাকি এরকম আস্তে আস্তে দেখা গেল সর্বমোট বাকি হয়েছে 5000, কিন্তু তার হিসাবে কয়েকশো করে লিখে ওই জায়গায় আরো বেশি বানাইছে। তাহলে দোকানদার ওই জায়গা কি করছে? মিথ্যা সাক্ষ্য তৈরি করছে। নির্দিষ্ট অবস্থার সৃষ্টি করে বা মিথ্যা বিবরণী লিপিবদ্ধ করে বা মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল প্রণয়ন করে। 2 নাম্বার যদি দেখেন, অভিযুক্ত ব্যক্তি উপরোক্ত কার্যগুলো করে যে কোনো যেন উক্ত ঘটনা বা মিথ্যা লিপি বা মিথ্যা বিবরণী প্রমাণ স্বরূপ কোনো, আন্ডারলাইন করবেন, বিচারিক কার্যক্রমে বা সরকারি কর্মকর্তা দ্বারা পরিচালিত কোনো কার্যক্রমে বা সালিসকারীর সম্মুখে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যায়। মানে আপনি এগুলা তৈরি করছেন কোনো বিচারিক কার্যক্রমে ব্যবহার করার জন্য, কোন সরকারি কর্মকর্তার কোনো কাজে ব্যবহার করার জন্য, বা যেগুলো সালিসকারীর সামনে সাক্ষ্য হিসেবে কি করা যায়? ব্যবহার করা যায়। যে ব্যক্তি এমন কার্যক্রম পরিচালনা করেছে সে উপরোক্ত সাক্ষ্যের উপর ভিত্তি করে মতামত গঠন করতে পারে। সাক্ষ্যরূপে উপস্থাপিত এমন অবস্থা মিথ্যা লিপি বা মিথ্যা বিবরণী উক্ত কার্যধারা পরিচালনাকারী ব্যক্তিকে উক্ত কার্যক্রমের ফলাফলের ব্যাপারে ভ্রান্ত মত গঠন করতে প্রবৃত্ত করে। মানে আপনি মিথ্যা সাক্ষ্যটা উদ্ভাবন করছেন কিসের জন্য? যাতে আপনার এই মিথ্যা সাক্ষ্য দিকে অন্য একজন কি ভাবে, ভুল ভাবে, এটাই। তো যদি এখন বলে যে তাহলে মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মধ্যে পার্থক্য কি? গতবারই আসছে লিখিত পরীক্ষায়, মিথ্যা সাক্ষ্য দান আর উদ্ভাবন। পিপাস ভাই, মিথ্যা সাক্ষ্য দানের একটা উদাহরণ দেন আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের একটা উদাহরণ দেন, তাহলে বুঝবো যে আপনি বুঝতেন। যেটা জানি এটা আমি বললাম না, অন্য একটা বলছি। হুম, আর মিথ্যা সাক্ষী উদাহরণ মানে আমি আর একটা সাক্ষী তৈরি করছি। কিরকম? যেমন ওই যে ভাই আমার বাসায় বেড়াতে গেছে, আমার আমার পকেটে ভরে দিচ্ছে, উনি নিয়ে চলে গেছে, এগুলো মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। আর আদালতে বা কোনো সরকারি কর্মকর্তার কাছে সাক্ষ্য নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত তার কাছ থেকে যদি মুখ দিয়ে বলেন তাহলে সেটা হয়ে যাবে কি? মিথ্যা সাক্ষ্য দান। আচ্ছা, তো আরেকটা বিষয়, সেটাও যদি একটু এখানে যদি একটু পড়ি দেখেন, মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মধ্যে পার্থক্য হলো, মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে অপরাধটি এমন ব্যক্তি কর্তৃক সংগঠিত করা হয় যে শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে বা ঘোষণা করতে বাধ্য থাকে। মানে মিথ্যা সাক্ষ্য দানের কাছে শপথের একটা বিষয় থাকে, সাক্ষ্য নেওয়ার আগে শপথ বাক্য পাঠ করা হয় না, কিন্তু উদ্ভাবনের ক্ষেত্রে শপথের কোনো বিষয় নাই। কিন্তু মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এমন শর্ত থাকা অপরিহার্য না, এটা যে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত হতে
পারে। মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, জুডিশিয়াল বা নন জুডিশিয়াল কার্যধারা চলমান থাকতে হবে। মানে বিচারিক অথবা বিচারিক তো হলো জুডিশিয়াল, আর সালিসি কার্যক্রম চলমান আছে, এটাও নন জুডিশিয়াল বলা যেতে পারে। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এমন কার্যধারা চলমান থাকা প্রয়োজনীয় না, উদ্ভাবনের ক্ষেত্রে এগুলো থাকার দরকার নাই। এবং মামলার প্রেক্ষাপট বিষয় এমন কার্যধারা থাকার যুক্তিযুক্ত সম্ভাবনা কি যথেষ্ট, এবং যে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা হয়েছে তা উক্ত কার্যধারায় ব্যবহারের অভিপ্রায় থাকতে হবে। সহজ কথা হলো, মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে শপথ বাক্য থাকে, উদ্ভাবনের ক্ষেত্রে শপথ বাক্য থাকে না। মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে বিচারিক, জুডিশিয়াল আর নন জুডিশিয়াল কার্যক্রম থাকে, উদ্ভাবনের ক্ষেত্রে এগুলা থাকে না। এখন আসেন মিথ্যা সাক্ষ্য দান এবং উদ্ভাবনের শাস্তি, দুইটার সংজ্ঞা দিছে আলাদা আলাদা, অপরাধও আলাদা আলাদা, কিন্তু দুইটার শাস্তি কি একসাথে। কত ধারায়? 193 ধারায়। মিথ্যা সাক্ষ্য প্রদান বা উদ্ভাবনের শাস্তি, পানিশমেন্ট ফর গিভিং অর ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। 193 ধারায় মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন উভয় অপরাধের শাস্তি উল্লেখ করা হয়েছে, উভয় অপরাধের শাস্তি একই। 193 ধারায় এই ক্ষেত্রে দুই ধরনের শাস্তি উল্লেখ করা হয়েছে। প্রথমটা গোল দিবে, বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হতে পারে যে কোনো বর্ণনা 7 বছর। আপনি যদি বিচারকের কাছে গিয়ে মিথ্যা সাক্ষ্য দেন বিচারিক কার্যক্রমে, তাহলে শাস্তি কত? 7 বছর। অন্যান্য ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা উদ্ভাবনের শাস্তি হতে পারে যে কোনো বর্ণনা কত? 3 বছর। যদি বলেন স্যার অন্যান্য কি, ধরেন সালিশকারীর কাছে মিথ্যা সাক্ষ্য দিতেন, তাহলে শাস্তি 193 কত? 3 বছর। বিচারকের কাছে দিলে 7 বছর। পাশে লেখে রাখেন জামিনযোগ্য, 7 বছর 3 বছর উভয় জামিনযোগ্য। আমরা চলে এসে জেনে রাখা ভালো, এটা ইম্পর্টেন্ট। মিথ্যা সাক্ষ্য দান ইংলিশ আইনে বল দেবেন পারজুরি নামে পরিচিত, যার অর্থ হলো মিথ্যা হলফ বা শপথ ভঙ্গ বা স্বেচ্ছায় মিথ্যা বিবৃতি দেওয়া। মিথ্যা সাক্ষ্য দান ইংলিশ আইনে কি নামে পরিচিত? পারজুরি। ইংরেজি আর ইংলিশ আইন এক কথা না, ইংরেজিতে বলে গিভিং ফলস এভিডেন্স, আর ইংলিশ আইন মানে ওই ব্রিটেনে এই মিথ্যা সাক্ষ্য দান, আমাদের দেশে যেরকম নাম মিথ্যা সাক্ষ্য দান, আর ইংরেজিতে বলে গিভিং ফলস এভিডেন্স, ওই দেশের প্রচলিত নাম হচ্ছে কি? পারজুরি। পারজুরি দ্বারা বোঝায় কি হয়েছে? মিথ্যা সাক্ষ্য দান করছে। সো এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে যে দণ্ডবিধিতে কোন ধারায়, মানে কোন অপরাধটির নাম ইংলিশ আইনে পারজুরি? মিথ্যা সাক্ষ্য দান। 2023 সালের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, বৈচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দানের সর্বোচ্চ কারাদণ্ড কত? বৈচারিক না লিখে বিচারিক লিখলেই ভালো হতো, তারপরে লেখছে বৈচারিক। বৈচারিক ক্ষেত্রে কত? 7 বছর। আর অবৈচারিক 3 বছর। 2 নাম্বার দেখি, দা পেনাল কোড 1860 এর 193 ধারা মতে কোন বিচারিক কার্যধারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দিলে সাজা কত? 7 বছর। জুডিশিয়াল প্রসিডিং এ ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দিলে, জুডিশিয়াল প্রসিডিং মানে কি? বিচারিক কার্যক্রম, শাস্তি কত ধারায়? 193। সেলফ প্র্যাকটিসের 10 নাম্বার প্রশ্নটা আমরা পড়বো, দেখেন 10 নাম্বার। জেড এর বিরুদ্ধে 1000 টাকার জন্য বি এর একটি ন্যায্য দাবির সমর্থনে এক বিচারকালে এ এই বলে মিথ্যাভাবে হলফ করে যে জেড কে বি এর দাবির ন্যায্যতা স্বীকার করতে শুনেছে। এ বলছে যে আমি জেড এ দেখছি, সে বি এর দাবি মেনে নিছে, বাট অ্যাকচুয়ালি এ এটা জানতো না, সে মিথ্যাই বলছে বিচারিক কার্যক্রমে। এর অপরাধ কি? মিথ্যা সাক্ষ্য দান। 13 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন। এ বি এর পকেটে এই উদ্দেশ্যে কিছু অলংকার রাখে যে উক্ত অলংকার উক্ত পকেটে পাওয়া যেতে পারে, এবং এই ঘটনার জন্য বি চুরির অপরাধে দণ্ডিত হতে পারে। এর অপরাধ কি? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা তৈরি।
বুঝেন নাই? আছেন কেউ? দেখেন, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান বা উদ্ভাবনের শাস্তি। মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ কি? মৃত্যুদণ্ড মানে আপনি এমন একটা অপরাধে সাক্ষ্য দিচ্ছেন যে শাস্তি, যে অপরাধটার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তো এই জায়গায় মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে যদি কোনো লোক মিথ্যা সাক্ষ্য প্রদান করে বা উদ্ভাবন করে, তাহলে যে লোক মিথ্যা সাক্ষ্য দিল আন্ডারলাইন করবেন, যাবজ্জীবন কারাদণ্ডে বা সশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ কত? 10 বছর। মানে তার মৃত্যুদণ্ড হোক বা না হোক সেটা পরের কথা, কিন্তু আপনি এমন একটা অপরাধে তারা ফাঁসানোর জন্য সাক্ষ্য দিচ্ছেন যেটা শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাহলে শাস্তি কত? যাবজ্জীবন বা 10 বছর। আর পরেরটা দেখেন, যদি মিথ্যা সাক্ষ্য প্রদানের কারণে কোনো নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ড অপরাধে দণ্ডিত হয় এবং কার্যকর হলে, মানে আপনার সাক্ষ্যের কারণে দণ্ডিত হয়েছে আবার কি কার্যকর হয়েছে, তাহলে আপনার শাস্তি হবে, দেখেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন, বা সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত? 10 বছর। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে যে মিথ্যা সাক্ষ্য দিছে এটা আমি টের পাবো কিভাবে? ভালো উদাহরণ দিই টের পাওয়ার। দেখেন, সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন না? ওনারে যুদ্ধ অপরাধে কি দিছে? মৃত্যুদণ্ড দিছে। এখন ওনাদের সরকার আবার আসছে কি ক্ষমতায়, এখন ইনি যদি মনে করে যে ওই যে যারা সাক্ষ্য দিছিল ওই সাক্ষ্য হলো কি সাক্ষ্য? মিথ্যা সাক্ষ্য, এবং মৃত্যুদণ্ড কি কার্যকর হয়ে গেছে, তাহলে ওই সাক্ষীদের বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? দণ্ডবিধির 194 ধারা। এবং সর্বোচ্চ শাস্তি হতে পারে কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাবাস, যা কত? তাহলে 194 ধারায় শাস্তি আছে কয় প্রকারের? 2 প্রকার। শুধু কারাদণ্ড মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে যদি মিথ্যা সাক্ষ্য দেন তাহলে শাস্তি একরকম, আর মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, দণ্ডিত হয়েছে, কার্যকর হয়ে গেছে, তাহলে কত? মৃত্যুদণ্ড। কলিপাল বলেন তো যে মৃত্যুদণ্ড কখন দেয়? আপনি মিথ্যা সাক্ষ্য দিলেই কি আপনার মৃত্যুদণ্ড দিবে? কখন দিবে বলেন? ইজি কিন্তু, বলেন। নার্ভাস না, বলেন। তানভীর সাহেব বলেন তো। মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে তুমি মানে দণ্ড দেওয়া হয় এবং সেটা যদি কার্যকর। মিথ্যা সাক্ষ্য দিছে, দণ্ডিত হয়েছে, ওই দণ্ডিত দণ্ড কার্যকর হয়েছে, তাহলে শাস্তি হবে মৃত্যু দণ্ড, সর্বোচ্চ হতে পারে কত ধারায়? 194 ধারায়। তাহলে আমরা মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা পেলাম 191, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন 192, মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি 193। মিথ্যা সাক্ষ্য দানটা যদি আপনি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে করেন তাহলে কত? 194। আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে শুরু হবে, আর আজকে পরীক্ষাও আছে, একটু বিরতি, 20 মিনিট পরে শুরু হবে ইনশাল্লাহ। আজান দেখ 6টার পরে। জেনে রাখা ভালো। একশো 194 ধারায় সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। তারপরের লাইনটা দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডে বা, এটা পুরাতন বইতে নাই, আমি লিখে দিছিলাম, যাবজ্জীবন কারাদণ্ডে বা 7 বছর বা এর অধিক মেয়াদের কারাবাসে দণ্ডিত করার অভিপ্রায়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা 195 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। মানে হলো কি, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলে শাস্তি তো 194-তে। এখন আপনি এমন একটা অপরাধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, সেই অপরাধটা হলো যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য। ধরুন ডাকাতির মামলা, যাবজ্জীবন কারাদণ্ড। আপনি বললেন অমুক 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 ডাকাতি করছে, অ্যাকচুয়ালি তারা ডাকাতি করে নাই। ধর্ষণের মামলা, দণ্ডবিধি অনুসারে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। 326, ভলেন্টারি কজিং গ্রিভিয়াস হার্ট উইথ ডেডলি ওয়েপন, মানে মারাত্মক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত। মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে বা 7 বছর পর্যন্ত। এরকম কোন অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলে ওই অপরাধের যে সাজা, মিথ্যা সাক্ষ্য দানেরও কি সেই সাজা, কত ধারায়? 195। সো মনে রাখবেন, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলে 194,
যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য মিথ্যা সাক্ষ্য দিলে কত? 195। আর অন্যান্য ক্ষেত্রে তাইলে কত পড়ে? 193। যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড এগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে মানে 7 বছরের কম শাস্তিযোগ্য অপরাধে যে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে ধরে নেওয়া যায় কত? 193। এরপরে দেখেন দণ্ডবিধির 196 থেকে 200 ধারা পর্যন্ত আন্ডারলাইন করেন মিথ্যা সাক্ষ্য খাঁটি বলে ব্যবহার করার শাস্তি উল্লেখ করা আছে। মিথ্যা সাক্ষ্য কি? খাঁটি। 196 থেকে 200 ধারায় মিথ্যা জেনে সাক্ষ্য ব্যবহার, মিথ্যা সার্টিফিকেট, এটা বললেন মিথ্যা সার্টিফিকেট ইস্যু বা স্বাক্ষর করা বা মিথ্যা সার্টিফিকেট সত্য হিসেবে ব্যবহার করা। আপনি এক জায়গায় মিথ্যা ওয়ারিশন সার্টিফিকেট ব্যবহার করতেন বা একজন বাস্তবে মামলা এরকম হয়েছে যে চেয়ারম্যান ঘোষণা দিছে যে অমুক মারা গেছে, তার সম্পত্তি যে বন্টন করার জন্য ওয়ারিশন সার্টিফিকেট দিচ্ছে চেয়ারম্যান, বাট বাস্তবে এখনো মারা যায় নাই, তাহলে চেয়ারম্যান দণ্ডিত হবে। এই যে 193 থেকে 97 ধারার মামলা হবে। শাস্তি মিথ্যা সাক্ষ্যদানেরও যা 96 থেকে 200 ধারার শাস্তিও তাই। বাস্তবে মিথ্যা সার্টিফিকেট ইস্যু হলো শাস্তিযোগ্য অপরাধ 197-তে, ওই শাস্তি একই। বিচারিক কার্যক্রম হইলে 7 বছর, অন্য কোথাও হইলে কত? 3 বছর। কোন ঘোষণা বা বক্তব্য মিথ্যা জেনে সত্য হিসেবে ব্যবহার করার শাস্তি হলো মিথ্যা সাক্ষ্য প্রদানের বা মিথ্যা উদ্ভাবনের যে শাস্তি সেই শাস্তি, অর্থাৎ 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং সেই সাথে কি? অর্থদণ্ড। তো এখানে আমরা সেলফ প্র্যাকটিসে অনেক প্রশ্ন আছে, সবই গুরুত্বপূর্ণ, কষ্ট করে পড়ে ফেলবেন। 6 নাম্বার প্রশ্নটা দেখেন, আমি একটু পড়ি। নিম্নলিখিত কোন কাজের জন্য একজন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদানের অপরাধে দণ্ডিত হবে? মিথ্যা সার্টিফিকেট ইস্যু করা, মিথ্যা সার্টিফিকেট সত্য বলে কি ব্যবহার করা, মিথ্যা সাক্ষ্য ব্যবহার করা, উপরের সবগুলো। কি বলেন? উপরের সবগুলো। আট নাম্বার প্রশ্নটা দেখি। যাদের বইতে নাই শুনেন, শুনলেই হবে। এ বি কে ডাকাতির অভিযোগে দণ্ডিত করার অভিপ্রায়ে কোন বিচারালয় মিথ্যা সাক্ষ্য দেয়। ডাকাতির অভিযোগে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে এক্ষেত্রে এ দণ্ডিত হবে পেনাল কোডের কত ধারায়? 195। বইতে না থাকলে সমস্যা নাই, এমনি তো বুঝতে পারছেন। ডাকাতির শাস্তি হলো যাবজ্জীবন, দণ্ডবিধির 395 ধারায় ডাকাতির শাস্তি আছে যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে যদি মিথ্যা সাক্ষ্য দেন তাহলে শাস্তি হবে কততে? 195-তে। চলে আসি 201 ধারা, এটা আছে সবার বইতে, ভিভিআই। অপরাধীকে গোপন করার জন্য অপরাধের সাক্ষ্য দিবেন অদৃশ্য করে দেওয়া বা মিথ্যা তথ্য সরবরাহ করা। সাক্ষ্য অদৃশ্য করা অথবা কি মিথ্যা তথ্য সরবরাহ করা। অপরাধ করার পরে একজন হত্যা করছে আর একজন লাশ গুম করতে সহায়তা করছে, তাহলে যে এই যে তথ্য অদৃশ্য করে ফেললো, সাক্ষ্য বিনষ্ট করে ফেললো, অদৃশ্য করে ফেললো, সে দণ্ডিত হবে 201 ধারায়। দেখেন কোন ইংরেজিটা একটু পড়ি। কজিং ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অফ ডিসঅ্যাপিয়ারেন্স মানে হলো অদৃশ্য, অফ অফেন্স আর গিভিং ফলস ইনফরমেশন টু স্ক্রিন অফেন্ডার, অথবা মিথ্যা তথ্য সরবরাহ করতেন। কোন অপরাধ সংঘটিত হয়েছে জেনেও যে ব্যক্তি অপরাধীকে আইনগত শাস্তি হতে বাঁচানোর জন্য সাক্ষ্য বিনষ্ট করে, আন্ডারলাইন করেন, সাক্ষ্য বিনষ্ট করে, সে নিম্নলিখিত ভাবে শাস্তি হবে যদি অপরাধটি গোল দিবেন মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়। যে অপরাধের সাক্ষ্য বিনষ্ট করছেন এই অপরাধটা যদি কি হয়? মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়, তাহলে গোল দিবেন অর্থদণ্ড সহ 7 বছর যে কোনো বর্ণনার কারাদণ্ড। ধরেন ক হত্যা করছে, খ ওই লাশ গুম করতে সহায়তা করছে, লাশ ধরেন নাটি চাপা দিছে, তাহলে ক তো হত্যার অপরাধী। আর এই যে লাশ যে নদীতে ফেলে দেওয়া, মাটি খুঁড়ে পুঁতে রাখা, এই যে সহায়তা করলো, সেই দণ্ডিত হবে 201 ধারায়। এবং সে কিসের সাক্ষ্য বিনষ্ট করছে? মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের।
সো তার শাস্তি হবে কত? 7 বছর। আচ্ছা, এরপর দেখেন, যদি ওই অপরাধটা, আন্ডারলাইন করবেন, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডনীয় অপরাধ হয়, যাবজ্জীবন অথবা কত 10 বছর পর্যন্ত, তাহলে যে বিনষ্ট করলো তার সাজা হবে 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে এটা আপনি এভাবে মনে রাখতে হবে, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সাক্ষ্য বিনষ্ট করলে সাজা কত? 7 বছর। যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য বা 10 বছর পর্যন্ত হইলে 3 বছর। তারপরটা দেখেন, যদি অপরাধটি অনধিক 10 বছর দণ্ডনীয় হয় তাহলে উক্ত অপরাধটির জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের গোল দিবেন 4/1 কারাদণ্ডের দণ্ডনীয় হবে। একটা হলো আগেরটা বলছে 10 বছর পর্যন্ত, আর এটা বলছে অনধিক 10 বছর, মানে 10 বছরের নিচে। যদিও আপাত দৃষ্টিতে এক মনে হচ্ছে, বাট প্রকৃতপক্ষে এক না। একটা হলো 10 বছর পর্যন্ত আর একটা হলো 10 বছরের নিচে। তো 10 বছরের নিচে যদি হয় তাহলে 4/1। ধরেন চুরির, গরু চুরি করার পরে ওই গরু জবাই দিয়ে বিক্রি করে দিছে, তাহলে যে চুরি করছে তার তো চুরির ধারা, আর যে বিনষ্ট করছে সাক্ষ্য তার বিরুদ্ধে কত? 201। তাহলে চুরির শাস্তি যদি 3 বছর হয় তাহলে 3 বছরের কত? 4/1। 201 ধারায় উল্লেখিত কোন অপরাধে কোনো ব্যক্তিকে দণ্ডিত করতে হলে বল দিবেন অন্য আরো একটি অপরাধ প্রকৃতপক্ষে সংগঠিত হতে হবে। আপনি যদি 201-এর অপরাধে কাউকে দণ্ডিত করতে চান, শুধু 201-এ দণ্ডিত করা যায় না, আগে তো একটা অপরাধ হয়েছে, সেটার না আপনি সাক্ষ্য বিনষ্ট করতে চান, তাহলে মনে রাখবেন মৃত্যুদণ্ডযোগ্য হলে 7 বছর, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত হইলে কত? 3 বছর, 10 বছরের নিচে হইলে কত? 4/1। একটা উদাহরণ করি, কে জানে যে BZ কে হত্যা করেছে? আরিফ জানে যে বিথিকা সামানকে হত্যা করেছে। আরিফ বিথিকাকে শাস্তি হতে বাঁচাতে মৃত লাশটি গুম করতে বিথিকাকে সহায়তা করে। আরিফ দণ্ডিত হবে কত ধারায়? 201 ধারায়। 202 ধারা আপনাদের পুরাতন যাদের বই আমি লিখে দিছিলাম, নতুন বইতে এখানে দিয়ে দিছে। 202 ধারায় আছে যে তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে অপরাধের তথ্য প্রদানে বিরত থাকা। তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি, যার বইতে না একটু লিখতে পারেন, তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে অপরাধের তথ্য প্রদানে বিরত থাকা। সংক্ষেপে লিখতে পারেন, তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি তথ্য প্রদান না করলে, এটুক লিখলেই হবে। তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি তথ্য প্রদান না করলে। ব্র্যাকেটে লিখবেন যেমন ফৌজদারি কার্যবিধির 44 ধারা। ফৌজদারি কার্যবিধির 44 ধারা লেখেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। যেমন ফৌজদারি কার্যবিধির 44 ধারা। ফৌজদারি কার্যবিধির 44 ধারায় কি আছে জানেন? ফৌজদারি কার্যবিধির 44 ধারায় আছে যে যদি আপনার সামনে কিছু কিছু অপরাধ সংগঠিত হয়, ধরেন হত্যা সংগঠিত হয়েছে, রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হতে যাচ্ছে, এই ষড়যন্ত্র গুলো করতেছে, তাহলে এই তথ্যগুলো আপনি নিকটস্থ থানাকে জানাতে বাধ্য। যদি না জানান তাহলে আপনি অপরাধ করছেন কত ধারায়? দণ্ডবিধির 202 ধারায়। শাস্তি আছে দেখেন, যে কোনো বর্ণনার অনধিক কত? 6 মাসের কারাবাস, অর্থদণ্ড বা উভয়। 203 ধারাটা সংঘটিত অপরাধ বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া, গিভিং ফলস ইনফরমেশন রেসপেক্টিং অ্যান অফেন্স কমিটেড। সংঘটিত অপরাধ বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া, যা নাই একটু লেখেন, সংঘটিত অপরাধ বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া। অপরাধ ঘটছে একটা, থানায় গিয়ে আপনি জানাইছেন আর একটা, তাহলে যে কোনো বর্ণনার অনধিক 2 বছরের কারাবাস, অর্থদণ্ড বা উভয়। তাহলে তথ্য প্রদানে বাধ্য ছিলেন, দেন নাই 202। থানায় গিয়ে যদি মিথ্যা তথ্য দেন তাহলে কত? 203। সাজা কত? 2 বছর। দুইশো 4 ধারাটা একটু পড়ি, দেখেন, বিচারালয়ে বা সরকারি কর্মকর্তার নিকট আইনত কার্যধারায় সাক্ষ্য দাখিল করতে আইনত বাধ্য হয়ে
যে ব্যক্তি কোনো দলিল গোপন বা ধ্বংস করে। এটার অর্থ কি? বিচারালয় বা সরকারি কর্মকর্তা আপনার একটা দলিল দাখিল করতে বলছে, আপনি দলিলটা দাখিল করতে বাধ্য, কিন্তু ওই দলিল আপনি ধ্বংস করছেন অথবা গোপন করছেন। তাহলে লিখতে পারেন 204 দিয়ে বিচারালয়ে বা সরকারি কর্মকর্তার নিকট। বিচারালয়ে বা সরকারি কর্মকর্তার নিকট দলিল দাখিল করতে বাধ্য হয়ে যে ব্যক্তি দলিল গোপন বা ধ্বংস করে। আবার বলি, বিচারালয়ে বা সরকারি কর্মকর্তার নিকট দলিল দাখিল করতে বাধ্য হয়ে যে ব্যক্তি দলিল গোপন বা ধ্বংস করে। সাজা 2 বছর, যে কোনো বর্ণনার অনধিক কত? 2 বছর। তাহলে সাক্ষ্য বিনষ্ট করলে 201, তথ্য প্রদান ব্যক্তি বাধ্য ব্যক্তি তথ্য না দিলে 202, মিথ্যা তথ্য দিলে 203, দলিল হাজির করতে বাধ্য ব্যক্তি দলিল ধ্বংস করলে 200 কত? 4, শাস্তি কত? 2 বছর। 205 ধারাটা থেকে 2023 সালে প্রশ্ন আসছে, তো একটু পড়ে শোনাই দেখেন। দেওয়ানি বা ফৌজদারি কার্য দ্বারা মিথ্যাভাবে অন্য কারো রূপ ধারণ করে বা অনুরূপ ছদ্মবেশে স্বীকারোক্তি করে বা বিবৃতি দেয় বা রায় মেনে নেয় বা পরোয়ানা ইস্যু করায় বা জামিন ইত্যাদি কার্য করে সেই ব্যক্তি। আপনি যা সংক্ষেপে লেখেন ছদ্মবেশে স্বীকারোক্তি প্রদান করে। ছদ্মবেশে স্বীকারোক্তি প্রদান করা বা রায় মেনে নেওয়া, এটুকু লিখলে হবে। ছদ্মবেশে স্বীকারোক্তি প্রদান করা বা রায় মেনে নেওয়া। শাস্তি হলো অনধিক 3 বছর। দেখেন, কোর্টে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যে মামলার ভিকটিম একজন, ভিকটিম মামলা করার পর ধরেন ভিকটিম মানে হচ্ছে ধরেন বাদী, কিছুদিন পরে বাদী সেজে একজন আসছে, আসামি বাদী সাজায় নিয়ে এসছে, আদালত বিশ্বাস করছে এই যে সেই বাদী এবং আপোষ মীমাংসা করে চলে গেছে। এরপরে আসল বাদী এসে খোঁজ নিচ্ছে যে আমার মামলার কি হলো। কি হলো মানে তুমি তো মামলা মীমাংসা করে চলে গেছো। তাহলে এই যে ছদ্মবেশ ধারণ করে যে মামলা আপোষ মীমাংসা করে গেল, বা আমাদের মাহবুব সাহেবের ছদ্মবেশ ধরে মিলন এই চাপদারি লাগাইয়া মাহবুব সাহেবের নামে স্বীকৃতি দিয়ে জামিনে চলে গেছে। এখন তো জামিনে যাওয়ার পরে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আসল মাহবুব রে ধরে নিয়ে গেছে যে তুমি স্বীকৃতি দিছো। বাট অ্যাকচুয়ালি যদি ছদ্মবেশে স্বীকৃতি দেয়, ছদ্মবেশে বিবৃতি দেয়, ছদ্মবেশে রায় মেনে নেয়, ছদ্মবেশে জামিন করায়, তাহলে শাস্তি কত ধারায়? 205 ধারায়, যে কোনো বর্ণনার অনধিক কত? 3 বছর। বিগত বছরের প্রশ্ন আসছে 2023 সালে, একটু পড়লে বুঝবেন। দেখেন, দেওয়ানি মামলায় মিথ্যাভাবে অন্য কারো নাম ব্যবহারে কোনো স্বীকারোক্তি দিলে, দেওয়ানি মামলায় দিচ্ছেন, তাহলে তার সর্বোচ্চ কারাদণ্ড কত বছর? 3 বছর। মানে একজনেরটা আর একজন এসে মীমাংসা করে চলে গেছে, ডিক্রি দিয়ে দিছে। পরে জানা গেল যে স্বীকৃতি দিছে, ডিক্রি যে দিল, ও আসলে আসল বাদী না বা আসল বিবাদী না, কিন্তু ঘটনা তো ঘটায় চলে গেছে। তাহলে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 205 ধারায়। 209 ধারায় আছেন, 209। অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন। ডিসঅনেস্টলি মেকিং ফলস ক্লেম ইন কোর্ট। যাদের বইতে নাই শুধু এতটুকু লিখলেই হবে যে অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন, ধারা কত? 209। আর লেখার প্রয়োজন নাই, বাকিটা আলোচনা শুনেন। দণ্ডবিধি 209 ধারা অনুসারে অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার জন্য কোনো ব্যক্তি যে কোনো বর্ণনার কারাবাস যা 2 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। 209 ধারায় কোনো ব্যক্তিকে দণ্ডিত করতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি? দাবিটি আদালতে উত্থাপন করতে হবে, এমন দাবি মিথ্যা মর্মে উত্থাপনকারী জানে এবং সে উক্ত দাবি প্রতারণামূলক ভাবে বা অসাধুভাবে উত্থাপন করেছে কোনো ব্যক্তিকে ক্ষতি করার বা বিরক্ত করার অভিপ্রায় করতে। জাস্ট একটু লিখে রাখবেন,
যেমন ফৌজদারি কার্যবিধির 200 ধারার জবানবন্দি, যেমন ফৌজদারি কার্যবিধির 200 ধারার জবানবন্দি লেখেন, তারপর ব্যাখ্যা দিচ্ছি। যেমন ফৌজদারি কার্যবিধির 200 ধারার জবানবন্দি। সিআর মামলা দায়ের করে কত ধারায়? সিআর মামলা দায়ের করে 200 ধারায়, মানে দায়ের করে মানে হলো ওই ধারায় জবানবন্দি দিয়ে মামলা রেকর্ড করে। তাহলে একজন সিআর মামলা দায়ের করতে গেছে এবং সিআর মামলা আদালতের কাছে যদি মনে হয় যে এই মামলা এই জবানবন্দি নেওয়ার পরে যে এই ঘটনার বাস্তবে কোনো অস্তিত্ব নাই, তাহলে খারিজ হবে কত ধারায় বলেন? 203 ধারায়। খারিজ 203 না? ঠিক। তাহলে বিচারক তো মামলা খারিজ করছে এবং সেই সাথে সাথে এটাও জানছে যে অসাধু ও মিথ্যা দাবি উত্থাপন করছে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 209 ধারায়। শাস্তি কত? 2 বছর। বা অনুসন্ধান প্রতিবেদন যখন আসছে, আসার পরে দেখা গেল যে এরকম কোনো ঘটনাই ঘটে নাই, তদন্ত প্রতিবেদন দেখছে এরকম কোনো ঘটনাই ঘটে নাই, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে 209 ধারায়। শাস্তি কত? 2 বছর। এবার চলে আসেন 211, এটা আপনাদের বইতে আছে, এটা ইম্পর্টেন্ট। 211 অপরাধের মিথ্যা অভিযোগ, ফলস চার্জ অফ অফেন্স। 211 ধারায় অভিযুক্ত ব্যক্তিকে দণ্ডিত করতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে, যথা অভিযুক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা দায়ের করেছে বা করিয়াছে। 209-তে হলো ওই মামলাটা এখনো হয় নাই, কেবল আদালতে 200 ধারা জবানবন্দি নিয়েছিল, বিচারক ওই সময় বুঝতে পারছে যে এর ঘটনা সত্য না, সেটা হলো 209। আর 211 হলো যে অলরেডি মামলাটা এজাহার হয়ে গেছে বা রেকর্ড হয়ে গেছে, কোন অপরাধ সংগঠন মর্মে মিথ্যাভাবে উক্ত ব্যক্তিকে অভিযুক্ত করেছে, এমন কার্যধারা বা চার্জ দায়েরের সময় অভিযুক্ত ব্যক্তি জানে যে এমন কার্যধারা বা চার্জ দায়েরের কোনো ন্যায্য বা আইনগত অধিকার নেই, উক্ত ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে অভিযুক্ত ব্যক্তি এমন চার্জ বা কার্যধারা উক্ত ব্যক্তির বিরুদ্ধে দায়ের করেছে। এখন যখন ওই লোকটা অব্যাহতি পেল বা যখন ওই লোকটা খালাস পেল আসামি, তখন আসামি ওই বাদীর বিরুদ্ধে মামলা করবে কত ধারায়? 211 ধারায়। 211 ধারায়। তো মজার বিষয় হচ্ছে যে 211 ধারার মামলা আবার আমি আপনি করতে গেলে হবে না, এই 211 ধারার মামলা দায়ের করতে হবে কাকে? ওই আদালতকে, মানে বা কর্মকর্তাকে, যে তদন্ত করতে বা যে আদালত খালাস দিছে সেই আদালতকে। বুঝতে পারছেন এটা ওই বিষয়। তাহলে এখন চলে আসি 211 শাস্তি কি। ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধের মিথ্যা অভিযোগে দায়ের দণ্ডবিধি 211 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। প্রথমে যদি দেখেন যে ক্ষতি সাধনের অভিপ্রায়ে কোন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম দায়ের বা মিথ্যাচার দায়ের করার শাস্তি হইতে পারে, আন্ডারলাইন করবেন, যে কোনো বর্ণনার কত? 2 বছর। তবে কথা আছে, 2 বছরের আগে আগে আমরা নিচেরটা পড়ি। দেখেন, যদি এমন ফৌজদারি কার্যক্রম, গোল দিবেন মৃত্যুদণ্ড, আন্ডারলাইন করবেন যাবজ্জীবন কারাদণ্ড, 7 বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়। মানে যে মিথ্যা মামলাটা করছে ওই মিথ্যা মামলার শাস্তি কত ছিল? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 7 বছর অথবা তার বেশি এর ভিত্তি করে দায়ের করা হয়, তাহলে অভিযোগকারী যে কোনো বর্ণনার গোল দিবেন 7 বছর পর্যন্ত কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এটা ইম্পর্টেন্ট। তাহলে 207 হলো মিথ্যা দাবি উত্থাপন, মামলা এখনো দায়ের হয় নাই, আর মামলা 209, সরি, আর মামলা দায়ের হয়ে গেছে 211। শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধে যদি মিথ্যা মামলা করেন তাহলে শাস্তি কত? 7 বছর। আর এটা ছাড়া অন্যান্য ক্ষেত্রে 2 বছর। যদি বলেন যে স্যার ফৌজদারি কার্যবিধি 211 ধারার সাথে, সরি, দণ্ডবিধি 211 ধারার সাথে ফৌজদারি কার্যবিধি 250 ধারার কি পার্থক্য? 250 ধারা মনে আছে? 50,000 টাকা ক্ষতিপূরণ, আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 25,000, আর এটার অতিরিক্ত হিসেবে 1 লাখ টাকা জরিমানা, অথবা কত? 6 মাসের কারাদণ্ড। 250-এর সাথে 211 পার্থক্য কি কেউ জানেন? 250-এ আলাদা মামলা দায়ের করে না। 250-এ ফৌজদারি কার্যবিধি 250 হলো ওই মামলাই তারে জরিমানা করে বা ওই মামলায় তারে ক্ষতিপূরণ দিতে বলে। আর 211-তে যদি শাস্তি দিতে চায়
তাহলে নতুন মামলা করতে হবে। পার্থক্য বুঝলেন? দণ্ডবিধির 211 ধারা হলো আলাদা মামলা হবে, আর ফৌজদারি কার্যবিধির যে মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে নালিশকারীরে যে বা অন্যান্য যে এজাহারকারীরে যে আপনার ক্ষতিপূরণ বা জরিমানার নির্দেশ দেয়, ওটা আলাদা মামলা না, ওটা কি ওই মামলায়। উদাহরণে আমরা চলে আসি। মিথ্যা এজাহার বা অভিযোগ দায়ের এই ধারায় শাস্তিযোগ্য অপরাধ। মিথ্যা এজাহার বা অভিযোগ দায়ের, তাহলে 209 আর 211 আশা করি বুঝতে পারছেন। বিগত বছরের প্রশ্নটা দেখি। পেনাল কোড 1860 কোন ধারায় অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার শাস্তি বিধান আছে? কত ধারা? 209। 3 নাম্বার প্রশ্নটা পড়ি দেখেন। কোন ব্যক্তি কারো ক্ষতি করার উদ্দেশ্যে ফৌজদারি মামলা দায়ের করলে তার শাস্তি বিধান দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে? ক্ষতি করার উদ্দেশ্যে 211। ক্ষতিটা যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড 7 বছর বা তার বেশি হয় তাহলে শাস্তি 7 বছর, আর যদি এগুলা ছাড়া অন্য কিছু হয় তাহলে শাস্তি কত? 2 বছর। 3 বছর না, কত? 2 বছর। চলে আসি অপরাধীকে আশ্রয় দেওয়া, 212 ধারা। হারবোরিং অফেন্ডার, প্রবাস, সাক্ষ্য বিনষ্ট করা, কত ধারায় পড়ছি বলেন? 201 ধারা। সাক্ষ্য বিনষ্ট করা 201। 201 এর সাথে সাজার মিল আছে 212। দেখেন কিভাবে। অপরাধীকে আশ্রয় দেওয়া মানে একজন অপরাধ করছে, আপনার বন্ধু অপরাধ করে এসে আপনার বাসায় এসে পালাইছে, আপনি তাহলে লুকাইতে সহায়তা করতেন, এটা হলো অপরাধীর আশ্রয় দেওয়া। যে ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধের আসামিকে শাস্তি হতে বাঁচানোর জন্য আশ্রয় দেয়, সে 5 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। বাংলা সিনেমায় চলে যায় আবার। আসামি দৌড়াতে দৌড়াতে পুলিশ তাড়া করতেছে, হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে একজনের বাসায় আশ্রয় নিতে, তো যে আশ্রয় দিতে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 212 ধারায়। তো যদি সে মৃত্যুদণ্ডের দণ্ডনীয় কোন আসামির আশ্রয় দেয় তাহলে সাজা কত? 5 বছর। আর 201 ছিল মৃত্যুদণ্ডের দণ্ডনীয় কোন অপরাধের সাক্ষ্য বিনষ্ট করলে সাজা কত? 7 বছর। আর এই জায়গা কত? 5 বছর। যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধের আসামিকে শাস্তি হতে বাঁচানোর জন্য আশ্রয় দেয়, সে গোল দিবেন 3 বছর পর্যন্ত যে কোনো অন্যান্য কারাদণ্ডে বা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। ওই জায়গায় ছিল যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত অপরাধের সাক্ষ্য বিনষ্ট করলে সাজা কত? 3 বছর। আর এই জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডের দণ্ডনীয় আসামির আশ্রয় দিলে সাজা কত? 3 বছর। তারপরটা চলে আসি। যদি অপরাধটির মেয়াদ 1 বছর শাস্তিযোগ্য হয় এবং 10 বছর না, মানে 10 বছরের নিচে আর কি, সেই ক্ষেত্রে কোন অপরাধের আসামিকে শাস্তি হতে বাঁচানোর জন্য আশ্রয় দেয় ও সে উক্ত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের কত? 4/1। এটাও ওই 201 মতো, যে 10 বছরের নিচে হইলে 4/1। তাহলে 201 আর 212 মধ্যে সাজার মিল আছে, শুধু সাজার ক্ষেত্রে পার্থক্য এতটুকু যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে সাক্ষ্য বিনষ্ট করলে সাজা 7, আর এই জায়গায় মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের আসামির আশ্রয় দিলে সাজা কত? 5 বছর। আর বাকি সব সাজা কিন্তু এক। বাট 201 বলছে সাক্ষ্য বিনষ্ট করা, আর 212তে কি? অপরাধীদের আশ্রয় দেওয়া। ইম্পর্টেন্ট জেনে রাখা বলো বিবিআই দণ্ডবিধি 212 ধারার অধীন অপরাধীকে আশ্রয় দানের জন্য বা অপরাধীকে লুকিয়ে রাখার শাস্তি বিধান করা হয়েছে, কিন্তু অপরাধীকে আন্ডারলাইন করবেন স্বামী বা স্ত্রী আশ্রয় দিলে স্বামী স্ত্রী 212 ধারায় দণ্ডিত হবে না। অর্থাৎ 212 ধারা স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য হবে না। একজন হত্যা করে তার স্ত্রীর বাসায় স্ত্রী তারা লুকায় রাখছে, ধরেন তার 4 স্ত্রী আছে, 4 অঞ্চলে বাস করে, 4 স্ত্রীর কাছেও যদি এক এক সময় এক একজনের কাছে আশ্রয় নেয়, তারা কিন্তু
এই স্ত্রী তারে আশ্রয় দেওয়ার জন্য কি দণ্ডিত হবে? না, তাদের বিশেষ সুবিধা দিছে কত ধারায়? 212 ধারায়। কি মাহবুব সাহেব হাসান কে? আপনি তো কোথাও আশ্রয় নেন নাই, দেখেন। আবার যদি টাইম ঘটে যায় তাহলে মাহবুব ভাই অপরাধীকে আশ্রয় দান দণ্ডনীয় অপরাধ সংক্রান্ত বিধান নিম্নের কোন সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়? 2022 সালে আসছে। স্বামী বা স্ত্রী। 216 ধারা আপনাদের পুরাতন বইতে নাই, বাট একটু শুনে নেন, শুনলেই হবে। হাজত হতে পলায়ন করেছে বা যাকে গ্রেফতারের জন্য আদেশ জারি করা হয়েছে উক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া। টাইটেলটা লিখে নেন, টাইটেল লেখেন 216 ধারা হাজত হতে পলায়ন করেছে, হাজত হতে পলায়ন করেছে বা যাকে গ্রেফতারের জন্য আদেশ জারি করেছে উক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া। ব্র্যাকেটে লিখে রাখেন সাজা 201 মতো, ওহু এক, সাজা 201 মতো। 201 যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে 7, যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত হইলে 3 বছর, আর অন্যান্য ক্ষেত্রে 4-1 সেটা। তাহলে এটা হলো একজন ব্যক্তি হাজত থেকে পলায়ন করছে, জেল থেকে পলাইছে, আর গ্রেফতারের জন্য আদেশ জারি করছে। তাহলে গ্রেফতারের জন্য আদেশ কুখ্যাত সন্ত্রাসী, তার সরকার আসামি হিসেবে ঘোষণা করলো যে পেলে এত লাখ টাকা পুরস্কার। তো এরকম ব্যক্তিরা যদি কেউ কি দেয়, আশ্রয় দেয়, তাহলে সেও একটা অপরাধ করছে, তার সাজা হবে কত ধারায়? 216 ধারায়। এটার শাস্তি বিস্তারিত পড়লাম না। 216 কতে আসেন। 216 ক টাইটেলটা একটু লিখে রাখেন পুরাতন বইতে। 216 ক দস্যু বা ডাকাতকে আশ্রয় দেওয়ার শাস্তি লেখেন। দস্যু বা ডাকাতকে আশ্রয় দেওয়ার শাস্তি। দস্যু বা ডাকাতকে আশ্রয় দেওয়ার শাস্তি মানে এই ধারাটা সুনির্দিষ্টভাবে সংযোজন করছে দস্যু আর ডাকাতের জন্য। একটা পর্যায়ে গিয়ে হয়তোবা দেশে দস্যু আর ডাকাতের পরিমাণ অনেক, সংখ্যা অনেক বেড়ে গেছিল, তখন এই ধারা যোগ করছে যে দস্যু বা ডাকাতকে যদি কেউ আশ্রয় দেয় তাহলে শাস্তি হবে 216 কতে। এবং এই জায়গায় ওই শাস্তি একটাই আছে, 7 বছর পর্যন্ত সশ্রম কারাবাস। 7 বছর পর্যন্ত সশ্রম কারাবাস। এটা নর্মালি যদি আমরা 212 ধরি, 212-তে দস্যুরে আশ্রয় দিলে সাজা হওয়া উচিত হচ্ছে আপনার 3 বছর, বুঝছেন? কারণ দস্যু তার শাস্তি হলো ধরেন 10 বছর, তাহলে 10 বছরের অপরাধীর যদি আশ্রয় দেয় তাহলে 212-তে শাস্তি হওয়ার কত? 10 বছর পর্যন্ত, যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত হইলে কত? 3 বছর। কিন্তু দস্যু বা ডাকাতের বিরুদ্ধে স্পেসিফিক ভাবে মামলার হবেই এখন কত ধারায়? 216। দস্যু বা ডাকাতের বিরুদ্ধে না, সরি, দস্যু বা ডাকাতে যে আশ্রয় দেয়, তাহলে শাস্তি হচ্ছে, একটু লিখে রাখেন, 7 বছর। 7 বছর তাও সশ্রম, একটু লিখে রাখেন, 7 বছর সশ্রম। তাহলে এখানে যে ধারাগুলো ইম্পর্টেন্ট সেটা একটু মনে রাখতে হবে। 201 গুরুত্বপূর্ণ। 201 সাক্ষ্য বিনষ্ট করা। এরপরে আপনার 209 আদালতে মিথ্যা দাবি উত্থাপন। 211 ক্ষতি করার উদ্দেশ্যে কার্যধারা গ্রহণ করা। 211। তারপরে 212 কোন অপরাধীকে কি আশ্রয় দেওয়া। কত কত ধারা? 212। 216 ধারা হলো হাজত থেকে পলায়ন করতে বা ঘোষিত অপরাধীদের আশ্রয় দেওয়া। 216।
আর যদি ডাকাত বা দস্যুদের আশ্রয় দেন তাহলে কত? 216 ক। শাস্তি সর্বোচ্চ কত? 7 বছর, অনধিক 7 বছর আর কি। এখানে আপনাদের একটা এডিশনাল নোট দিব, একটা পেজ আছে, এই পেজটা এই জায়গায় কারা কারা পান নাই একটু হাত তোলেন, তাহলে সেইগুলা প্রিন্ট করি। না না না, ভুয়া চার্জশিটের একটা পেজ আছে 219 ধারা থেকে। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করেন। দেখেন, প্রথমে যে ধারাটা আমরা দেখি ভুয়া চার্জশিট ধারা 219। এখানে যদিও লিখছি ভুয়া চার্জশিট, বাট অ্যাকচুয়ালি এই জায়গায় ভুয়া চার্জশিট ছাড়াও যদি কোনো বিচারক বিদ্বেষ প্রসূত ভাবে ইচ্ছাকৃত ভাবে কারো বিরুদ্ধে রায় দিছে, অ্যাকচুয়ালি তারে কারাদণ্ড দেওয়া যায় না বা বিচারক দিয়ে ফেলছে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 219 ধারায়। যদি কোনো সরকারি কর্মচারী বিচারিক কার্যধারার যে কোনো পর্যায়ে, আন্ডারলাইন করবেন, দুর্নীতিগ্রস্ত বা বিদ্বেষমূলক ভাবে আইন বিরুদ্ধ কোনো রিপোর্ট, আদেশ বা রায় প্রণয়ন করে, তবে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 7 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে। আপনারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টে এসে শুধু শুধু দেখা গেল, আপনি যদি মনে করেন যে আপনারা যে জরিমানা করছে এই জরিমানা অ্যাকচুয়ালি হয় না, মানে আপনার দিক থেকে সঠিক হতে হবে, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি ইচ্ছাকৃত ভাবেই কাজটা করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন কত ধারায়? 219 ধারায়। তবে সাবধান, আবার মামলা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনার বিরুদ্ধে আবার যাবে 211। আচ্ছা, আর কোন পুলিশে যদি ভুয়া চার্জশিট দিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ওই 219 ধারায় মামলা করা যাবে। 228 ধারাটা দেখে, তাহলে এখানে শাস্তি কত আছে? 7 বছর বা অর্থদণ্ড বা উভয়। এই 7 বছর বা অর্থদণ্ড বা উভয়, এটার পার্থক্য বুঝেন? এই পীযুষ সাহেব, ধরেন আমি উদাহরণস্বরূপ বলতেছি, আইনে আছে কি নাই সেটা পরের কথা। ধরেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে 219 ধারায় মামলা হলো, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই 219 ধারায়, কেউ বলেন না, উনি বলবে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই 219 ধারায় সর্বোচ্চ কি সাজা দিতে পারে? আর অর্থদণ্ড কত? বলা নাই, তো যা খুশি তাই পারে। 4-1 কেন? ব্যাখ্যা দেন। আপনি একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আপনার কাছে একজন 219 ধারায় মামলা করছে, এখন আইন অনুসারে আপনার সর্বোচ্চ সাজা দেওয়ার ক্ষমতা কি? লুৎফর সাহেব বলেন। আর অর্থদণ্ড কত? তাও পারে। অত্যাধিক হবে না। দিলে কত পারবে সেটা আমি জিজ্ঞেস করছি, যদি দেয় কত পারবে? অত্যাধিক হবে না, অত্যাধিকের সাথে আছেন মাহবুব সাহেব। যে কোনো মানে কত? কোন নির্দিষ্ট অ্যামাউন্ট আছে যে এত? দণ্ডবিধি 60 দ্বারা 63 দ্বারাই বলছে যে অর্থদণ্ড অত্যাধিক হবে না, তাই তো? আমরা সেটা জানি, কিন্তু এই জায়গা কি অত্যাধিকের সাথে আছেন না কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট বলবেন আপনি? বলবেন না। আলম ভাই বলেন তো। যে কোনো বর্ণনা বলছে তাহলে 7 বছর। আর অন্তর্দণ্ড দিতে হবে। অর্থদণ্ড কত? হিজবুল সাহেব পারবেন? বলেন নাই পিপাস ভাই। 5 লক্ষ টাকা। কেন? কারণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অত্যাধিক হবে না দণ্ডবিধিতে বলা আছে, কিন্তু একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের তো একটা নির্দিষ্ট কি আছে, সীমা আছে, সেটা কত? 5 লাখ। তাহলে উনি ইচ্ছা করলেও 5 বছরের বেশি দিতে পারবে না, আর ইচ্ছা করলেও 7 বছর দিতে পারবে না। কত দিতে পারবে? 5 বছর। আমি কিন্তু বলেই দিছি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি বিশেষ ক্ষমতা বলতাম তাহলে দিতে পারতো কত? 7 বছর, কিন্তু বিশেষ ক্ষমতা তো আমি বলি নাই। তো একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচার করলে সর্বোচ্চ সাজা দিতে পারবে কত? 5 বছর বা
5 লাখ। এখন যারা ভাবতেছেন যে 5 বছর 5 লাখ, এ আবার কি বলে, ওই যে ফৌজদারি কার্যবিধির 32 ধারা, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের একটা ক্ষমতা আছে না, এর বাইরে তো সে পারবে না। এবার বুঝছেন পীযূষ? আচ্ছা দেখেন ধারা 228, আদালত অবমাননা। বিচার চলাকালে বিচারককে বাধা দিলে বা অপমান করলে শাস্তি 6 মাস পর্যন্ত বিনাশ্রম বা 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড। আদালত চলাকালে আদালতকে যদি অপমান করেন, বাধা দেন, শাস্তি হবে কত? 6 মাস অথবা 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। চলে আসি মুদ্রা বিষয়ক অপরাধ। মুদ্রা 12তম অধ্যায়, এটা গোলদেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মুদ্রা বিষয়ক অপরাধ কত অধ্যায় আছে? 12তম অধ্যায় আছে। অফেন্সেস রিলেটিং টু কয়েন্স এন্ড গভর্নমেন্ট স্ট্যাম্প। প্রথমে দেখেন ধারা 230, এই জায়গা মুদ্রার সংজ্ঞা দিছে। কি কি বলছে? যে মেডেল, স্ট্যাম্পিং, তাম্রপণ্ড, কড়ি, এগুলো মুদ্রা না। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিম্নের কোনটি মুদ্রা বলে বিবেচিত হবে? মেডেল, স্ট্যাম্পিং, তাম্রপণ্ড, কড়ি, উপরে কোনটিই নয়। উপরের কোনটাই মুদ্রা বলে বিবেচিত হবে না। তাহলে মুদ্রা কোনটা? দেখেন অঙ্কিত মুদ্রা। আমাদের কাছে যে টাকা আমরা ব্যবহার করি, অঙ্কিত মুদ্রা, নোট, এগুলা কি মুদ্রা? মুদ্রা বলে বিবেচিত হবে। আর একটা দেখেন ফারুকাবাদ মুদ্রা। ফারুকাবাদ মুদ্রা যে কোনোদিন এসে যাবে পরীক্ষায়। ফারুকাবাদ মুদ্রা হলো ব্রিটিশ ভারতের একটা বিশেষ মুদ্রা ছিল, যারা বলতো ফারুকাবাদ মুদ্রা। গুগলে গিয়ে সার্চ দিয়েন বা ওই যে জেমিনি বা চ্যাট জিপিটি রে জিজ্ঞেস করেন যে ফারুকাবাদ মুদ্রার ছবি দেখাও, তাহলে আপনার ফারুকাবাদ মুদ্রার ছবি দেখাবে না তৎকালীন। তাহলে ফারুকাবাদ মুদ্রা হিসেবে বিবেচিত। অঙ্কিত মুদ্রাও কি মুদ্রা হিসেবে বিবেচিত, কিন্তু মেডেল, স্ট্যাম্পিং, তাম্রপণ্ড, কড়ি, এগুলা কিন্তু মুদ্রা হিসেবে বিবেচিত হবে না। তারপরে চলে আসি, দেখেন মুদ্রা জালের শাস্তি 231। মুদ্রা জাল, দেখতেন টাইটেলে যদি থাকে শুধু লেখা থাকে যে মুদ্রা জালের শাস্তি কি, তাহলে ওই মুদ্রা দ্বারা আপনি বাংলাদেশি মুদ্রা বুঝবেন না। বাংলাদেশি মুদ্রা বললে স্পেসিফিক ভাবে বাংলাদেশি শব্দটা ও জায়গায় থাকবে, তাহলে লেখা থাকতো কি বাংলাদেশি মুদ্রা জাল। শুধু মুদ্রা জালের শাস্তি দেখেন 7 বছর পর্যন্ত এবং কি বলেন অর্থদণ্ড। সংক্ষেপে লিখছি 7 বছর পর্যন্ত। আবার ভাবেন না যে 7 বছর পর্যন্ত কি, 7 বছর পর্যন্ত কি কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। 231। আচ্ছা নিচে দেখেন 232টা একটু পড়ি, নিচে আছে একটার পরে 232। বাংলাদেশের মুদ্রাজাল। শুধু মুদ্রাজাল বললে কত ধারা? 231। বাংলাদেশি মুদ্রাজাল বললে 232। সর্বোচ্চ শাস্তি দেখেন যাবজ্জীবন কারাদণ্ড বা অবলিক মানে কি বা 10 বছর কারাদণ্ড প্লাস অর্থদণ্ড, প্লাস মানে কি এবং। তাহলে শুধু মুদ্রা জালের শাস্তি বেশি না বাংলাদেশি মুদ্রা জালের শাস্তি বেশি? বাংলাদেশি মুদ্রা জালের শাস্তি বেশি। এই মদিনা সুলতানা নাকি মদিনা বলেন তো, যে আপনি যদি বাংলাদেশে বসে ডলার নকল করছেন, ডলার জাল করছেন, ডলার, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে কোন ধারায় বলেন? মদিনা বলেন 230 না 231 না 232? 232। কলিপাল 231 কেন? ডলার তো মুদ্রা জালি, এ কারণে কত ধারা? মাহবুব সাহেব কি বলেন? বাংলাদেশে বসে একজন ডলার জাল করছে, ডলার ছিলেন তো? এই জন্য 231। ধন্যবাদ। যদি বাংলাদেশি মুদ্রা হতো তাহলে কত? 232। তো ডলার বলছি, ডলার মানে সেটা কি বিদেশি, আর বাংলাদেশি যদি টাকা নকল করতো তাহলে হতো কত? 232। 260 ধারা দেখেন 260। জাল জেনেও সরকারি স্ট্যাম্প ব্যবহার করা। স্ট্যাম্প ব্যবহার করছেন, ক্রিকেট খেলার স্ট্যাম্প, স্ট্যাম্প তো আপনাদের চেনার কথা। ওই যে স্ট্যাম্প যেগুলো ব্যবহার করে, জাল জেনেও সরকারি স্ট্যাম্প কি করা? ব্যবহার করা। সাজা কত? 7 বছর। স্ট্যাম্প জাল করেন নাই আপনি, কিন্তু আপনি জানেন যে স্ট্যাম্পটা কি জাল, এটা ব্যবহার করলে শাস্তি কত? 7 বছর। 255 দেখেন নিচে, সরকারি স্ট্যাম্প জাল। এটা হলো আপনি জাল জেনেও সরকারি স্ট্যাম্প মানে সরি স্ট্যাম্প জাল করছেন। টাকা পয়সা জাল করা যেরকম অপরাধ, স্ট্যাম্প জাল করাও অপরাধ। তাহলে শাস্তি কত? যাবজ্জীবন বা 10 বছর এবং
অর্থদণ্ড। যাবজ্জীবন 10 বছর এবং সেই সাথে কি বলেন, অর্থদণ্ড। হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন করেন, জোরে বলেন, আমি কানে কম শুনি। মুদ্রার সংখ্যা মডেল এর মিডল স্টাম্পিং তাম্রমুদ্রা এইগুলো মুদ্রার নাম। হুম। এখানে তো মুদ্রার সংখ্যায় এগুলো স্যার মুদ্রা না উল্লেখ করে পড়াশোনা দেওয়া থাকে কিন্তু অবস্থা করুন এই জায়গায় ক্রস দেওয়া কেন, মানে এগুলা মুদ্রা হিসেবে বিবেচিত হবে না। এই জায়গায় লিখলে তো অনেক কথা বলা লাগে, সংক্ষেপে আপনাদের বোঝানোর জন্য ক্রস ব্যবহার করছি। হ্যাঁ ভোট না ভোট তো আপনি মনে হয় হ্যাঁতে দিয়ে আসছেন, এই কারণে ক্রস আপনার চোখে পড়তে জায়গা। যে হাসি দিলেন তাতে হ্যাঁই দিয়ে আসছেন, বোঝা যাচ্ছে। আচ্ছা দেখেন তাহলে বাংলাদেশি মুদ্রা জাল 232, আর এমনি মুদ্রা জাল 231, স্ট্যাম্প জাল 255, আর স্ট্যাম্প জাল জেনেও ব্যবহার করা 260। তারপরে আমরা চলে আসি, দেখেন ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ মানে কত? 13তম অধ্যায়, বাটখারা ও মাপকাঠি সংক্রান্ত অপরাধ। offenses relating to weights and measures। এই অধ্যায়ের সকল অপরাধের শাস্তি কোন ধারায় কি আছে আমাদের জানার দরকার নাই। বাটখারা মাপকাঠি রিলেটেড কিছু আসলেই কত অধ্যায়? 13 অধ্যায়। এই অধ্যায়ের সকল অপরাধের শাস্তি 264 থেকে 267 ধারা পর্যন্ত যে কোনো বর্ণনার গোল দিবেন, 1 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। তাহলে বাটখারা বা মাপকাঠি, ওজনে কম দেওয়া, ভেজাল দেওয়া, পোড়েন যেটা বলি, পোড়েনের আর এক নাম কি? বাটখারা নাকি? ওই যে 1 কেজি 2 কেজি 5 কেজি। বর্তমানে তো এগুলা দেখা যায় না, বর্তমানে হলো ডিজিটাল মেশিন, ওই যে বসাইলে লেখা ওঠে এত। তাহলে আপনি ডিজিটাল মেশিনেও যদি চুরি করেন, আধা কেজির জায়গায় লেখা উঠতেছে 1 কেজি, তাহলে আপনি দণ্ডবিধি 264 থেকে 267 ধারার অপরাধে দণ্ডিত হবেন। সাজা কত? যে কোনো বর্ণনার 1 বছর। কত অধ্যায়? ত্রয়োদশ অধ্যায় বা 13তম অধ্যায়। এরপর চলে আসি, দেখেন চতুর্থদশ অধ্যায়, জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, শোভনতা, নৈতিকতা সংক্রান্ত অপরাধ। এটার শুরু হয়েছে 268 থেকে, শেষ কত? 294। প্রথমে আমরা দেখব পাবলিক নুইসেন্স এবং শাস্তি। দেখেন দণ্ডবিধিতে সাধারণত কোন অপরাধের সংজ্ঞা যদি দেয় একটা ধারায়, শাস্তি তার পরের ধারায় দিছে, বা কখনো তার চেয়ে আরেক ধারা পরে দিছে। উদাহরণস্বরূপ বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 241, শাস্তি দিছে 243। ডায়না এফরের সংজ্ঞা দিছে 159, শাস্তি দিছে 160, 159, শাস্তি 160। এরকম খুনের সংজ্ঞা দিছে 300 ধারা, শাস্তি আমরা পাবানি 302 ধারা। নিন্দনীয় হত্যার সংজ্ঞা 299, শাস্তি 304। এরকম আছে। তো বাট এই যে একটা অপরাধ পাবলিক নুইসেন্স, এটা সংজ্ঞা দিছে 268 ধারা, কিন্তু শাস্তি বলছে 290। সংজ্ঞা পাবলিক নুইসেন্সের সংজ্ঞা কত? 268, শাস্তি 290। এখন পাবলিক নুইসেন্স আসলে কি? আপনি এমন একটা কাজ করছেন যেটা জনগণের মনে, পাবলিকের মনে বিরক্তির উদ্রেক করছে। এটা যে কোনো ভাবে হতে পারে। আপনি কুকুর পালন করেন, কুকুরে প্রায় লোকজনে কামড় দেয়, পাবলিক নুইসেন্স। আপনি বিল্ডিং এর কাজ করতেছেন, বিল্ডিং এর উপরে আপনি কোনো সতর্কতামূলক পদক্ষেপ নেন নাই, বিল্ডিং থেকে প্রায় রড সিমেন্ট বালু পড়ে লোকজন ক্ষতিগ্রস্ত হয়, কি? পাবলিক নুইসেন্স। আপনি কনস্ট্রাকশন কাজ করতেছেন, আপনার জিনিসপত্র খোয়া, তারপরে বালু এগুলা রাখছেন রাস্তা ব্লক করে, অর্ধেক রাস্তাই ব্লক, ঠিকঠাক মতো লোকজন চলাচল করতে পারে না, এটা কি? পাবলিক নুইসেন্স। প্রতিদিন উচ্চ স্বরে লাউড স্পিকারে গান বাজান, জনগণ বিরক্ত হয়, এটাও কি? পাবলিক নুইসেন্স। তারপরে খাল দখল করছেন, পুকুর দখল করছেন, আর একজনের পুকুরে দোকান দিচ্ছেন, আপনার জায়গায় দোকান দিচ্ছেন কিন্তু দোকানের পিছনে বেড়ে তার পুকুর অর্ধেক ব্লক করে রাখছে, এটাও কি? পাবলিক নুইসেন্স। মোটামুটি যে কাজগুলো করলে
জনসাধারণ বিরক্ত হয়, সেটারই কি বলে? পাবলিক নিউসেন্স। এই পাবলিক নিউসেন্সের সংজ্ঞা দিচ্ছে 268 ধারায়, শাস্তি আছে কত ধারায়? 290 ধারায়। যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যা তার চারপাশে, আন্ডারলাইন করেন, বসবাসের জনসাধারণের ক্ষতি, বিপদ বা বিরক্তি সৃষ্টি করে, আন্ডারলাইন করেন, বিপদ বা বিরক্তি সৃষ্টি করে, তবে তাকে গণ উপদ্রব, আন্ডারলাইন করেন, গণ উপদ্রব বা পাবলিক নিউসেন্স বলে। আর এক নাম কিন্তু গণ উৎপাত। দণ্ডবিধি 268 ধারায় পাবলিক নিউসেন্সের সঙ্গ প্রদান করা হলেও শাস্তি প্রদান করা হয়েছে কত ধারায়? 290 ধারায়। 290 ধারায় পাবলিক নিউসেন্সের শাস্তি হলো শুধুমাত্র, বল দেবেন, শুধুমাত্র কত টাকা? 200 টাকা। এই জায়গায় কোনো কারাদণ্ড নাই। এই ধারায় পাবলিক নিউসেন্সের শুধু শাস্তি কত? 200 টাকা। এছাড়া ফৌজদারি কার্যবিধির 133 ধারায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত পদ্ধতিতে পাবলিক নিউসেন্সের প্রতিকারের বিধান আছে। ফৌজদারি কার্যবিধির 133 ধারায় পাবলিক নিউসেন্সের প্রতিকার আছে। আর দণ্ডবিধিতে শাস্তি কত কত? 200 টাকা। এই আখিলুর, যদি কারো পাবলিক নিউসেন্সের জন্য 200 টাকা দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে তারে কতদিন কারাদণ্ড দিতে পারে বলেন? আখিলুর বলেন। ইসমাইল আসছেন? হ্যাঁ, মিলন বলেন, মিলন। হ্যাঁ, দণ্ডমণ্ড নাই, চার ভাগ করার জিনিস পাচ্ছেন না। কারাদণ্ডের তো 4 ভাগের 1 ভাগ করা যায়, এখন শুধু অর্থদণ্ড। উনি 4 ভাগ কারে করবে এটা খুঁজে পাচ্ছেন না। তানভীর স্যার কি পান? বলেন, ধরে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কত ধারায় পড়ছিলাম মনে আছে? 67 ধারায় আছে। শুধু জরিমানা করলে 50 টাকা পর্যন্ত, কত? 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকার বেশি হলে 6 মাস। তাহলে এই জায়গায় শুধু পাবলিক নিউসেন্সের 200 টাকা দেওয়ার সামর্থ্য যদি কারো না থাকে, তাহলে তার শাস্তি কতদিন হইতে পারে? সর্বোচ্চ 6 মাস, দণ্ডবিধির 67 ধারা অনুসারে। পাইছেন খুঁজেন? আচ্ছা, আমরা চলে আসি অবহেলাজনিত কার্য দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ ঘটালে। অবহেলাজনিত কার্য দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ ঘটাইলে বিষয়টা এরকম। ও, পাবলিক নিউসেন্স আর একটা কথা বলে দিই, হয়তোবা কোর্টে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় ওই হোটেলে রেড দিয়ে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তরুণ তরুণীদের উদ্ধার করে হোটেল থেকে, নাকি? তাদের বিরুদ্ধে মামলা হয় এই 290 ধারায়, এবং তাদের ওই 200 টাকা জরিমানা করে ছেড়ে দেয়। কিন্তু শাস্তি কম হইলেও মান সম্মান যা যাওয়ার ওই জায়গা শেষ। এখন যারা ওইভাবে দেখবেন যে 290-তে শাস্তি দিছে, এখন যাই আবার বইতে যায় খুঁজবেন, দেখবেন যে ওই রিলেটেড কোনো কথা কিন্তু বইতে নাই। তাহলে ওইটা ফেলাইছে কিসে? পাবলিক নিউসেন্সে, যে আপনার ওই কর্মকাণ্ডের দরুন আশেপাশের লোকজন কি হয়েছে? বিরক্ত হয়েছে। দেখেন, অবহেলাজনিত কার্য দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ ঘটালে, ওই করোনা হয়েছে, বার্ড ফ্লু হয়েছে, এগুলো আপনি সতর্কতামূলক পদক্ষেপ নেন নাই, এবং এই লোকটা চারপাশে এই রোগটা আপনার অবহেলার কারণে ছড়াই যেতে পারে, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 269 ধারায়। যদি কোনো ব্যক্তি বেআইনি ভাবে বা অবহেলা সহকারে এমন কোনো কাজ করে যার মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বা বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ কত? 6 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। একজন লোক ব্রয়লার মুরগির ব্যবসা করে, সে ধরেন সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বার্ড ফ্লু হয়েছে, সে জানে, কিন্তু তারপরে দায় সারা ভাবে টেস্ট মেস্ট করে না, মুরগি সে বিক্রি করেই যাচ্ছে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 269 ধারায়। শাস্তি কত? 6 মাস। তারপরেরটা দেখেন, বিদ্বেষপূর্ণ কার্য দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ, ধারা কত? 270। দেখেন, আগের ধারার সাথে এই ধারার পার্থক্য হলো, আগের ধারাটা কাজ করছেন অবহেলা করে, আর এটা করতে কিভাবে? ইন্টেনশনালি, বিদ্বেষপূর্ণ ভাবে, ইচ্ছা করে করছে। করোনার সময় একদল লোক ইচ্ছা করে মাস্ক পরতো না, বা চীনে এক মহিলা, উনি করোনা হয়েছে, যে এখনো ইউটিউবে গেলে পাবেন, উনি করোনা হওয়ার পরে উনি হাসি দিয়ে, ওই হাসি লিফটের যত বোতাম আছে ওই জায়গায় মাখায় রাখছে, যে আমার তো করোনা হয়েছে, তোদের সব আরো হোক।
তাহলে উনি যদি বাংলাদেশে হতো তাহলে উনার বিরুদ্ধে মামলা হতো কত ধারায়? 270 ধারায়। বা এক লোক ইচ্ছা করেই বাঘ ফুলওয়ালা মুরগি বিক্রি করতেছে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে 270 ধারায়। যদি কোনো ব্যক্তি বিদ্বেষপূর্ণ কাজের মাধ্যমে কোনো জীবন নৈপুণ্যকারী রোগের সংক্রমণ ঘটায় বা বিস্তার লাভ করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ড, যার মেয়াদ কত? 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তারপরে চলে আসি, দেখেন কোয়ারেন্টাইন রুল ভঙ্গ করা 271 ধারা। আমরা মোটামুটি সবাই কোয়ারেন্টাইন শব্দটার সাথে পরিচিত করোনার সময়কাল থেকে, বাট আমাদের দণ্ডবিধিতে কোয়ারেন্টাইন কখন থেকে আছে? সেই 1860 সাল থেকে আছে। কোয়ারেন্টাইন রুল মানে যখন একটা নির্দিষ্ট রোগ হয়, আপনারে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে রাখে, এটারে বলে কি? কোয়ারেন্টাইন, আটকা রাখে, যাতে আপনার কাছ থেকে এটা ছড়াইতে না পারে। এখন করোনার সময় এক একটা এলাকা কোয়ারেন্টাইন করে দিছে যে অমুক এলাকার লোকজন বাড়াইতে বের হতে পারবেন না, গড়ে দিছে, বাট তারপরেও যদি এই রুলকে ভঙ্গ করে তাহলে শাস্তি হবে কততে? 271। সংক্রামক ব্যাধি বিস্তার রোধে সরকার কর্তৃক প্রদত্ত কোয়ারেন্টাইন রুল ভঙ্গ করলে যে কোনো বর্ণনা কারাদণ্ড, আন্ডারলাইন করবেন, যা কত? 6 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। বিরক্ত হেন না, আরেকটু আছে, এটা শেষ করে দিই, তাহলে আগামী দিন আমরা ইনশাল্লাহ নিন্দনীয় নরহত্যা এবং খুন দিয়ে শুরু করব। রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি চালানো। দেখেন, আগে আমার কথা শুনেন, এটা পড়বো পরে। 3টা ধারা মনে রাখবেন। বেপরোয়া ভাবে গাড়ি চালানো রিলেটেড দণ্ডবিধিতে 3টা ধারা আছে। শুধু বেপরোয়া ভাবে গাড়ি চালাইছেন, কারা আহত নিহত করেন নাই, শুধু বেপরোয়া ভাবে গাড়ি চালাইছেন, শাস্তি মামলা হবে 279 ধারায়। বেপরোয়া ভাবে গাড়ি চালাইয়ে কাউরে নিহত করে ফেলছেন, 304 খ। 304 খ। বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কাউরে গুরুতর আহত করছেন, মারা যায় নাই কিন্তু গুরুতর আহত করছেন, তাহলে মামলা হবে কত? 330 ক। 338 ক। আবার বলি, কাউর বেপরোয়া ভাবে গাড়ি চালাইছেন, কাউরে আহত নিহত করেন নাই, মামলা কত? 279। বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কাউকে হত্যা করেছেন, মেরে ফেলছেন, 304 খ। আর বেপরোয়া ভাবে গাড়ি চালায় কাউকে গুরুতর আহত করছেন, তাহলে 339, সরি 338 ক। 338 ক। তো এখানে একটু যদি পড়ি তাহলে ভালো বুঝবো। দেখেন, রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে অশ্বারোহণ, বেপরোয়া ভাবে গাড়ি চালানো বা অশ্বারোহণ। অশ্বারোহণ বুঝেন? ঘোড়া চালানো। যদি কোনো ব্যক্তি কোনো জনপথে এমন বেপরোয়া ভাবে, এখন যদি বলেন স্যার জনপথ আর রাজপথ কি? জনপথ রাজপথ, যে রাস্তায় দিয়ে গাড়ি চলে সেটাই জনপথ। ইংরেজিতে ব্যবহার করছে পাবলিক ওয়ে, ওই জায়গা জনপথ রাজপথ বলে নাই, ওই জায়গা আছে পাবলিক ওয়ে। যদি কোনো ব্যক্তি কোনো জনপথে এমন বেপরোয়া ভাবে বা তাচ্ছিল্যের সাথে কোনো গাড়ি বা যান চালায় বা অশ্বারোহণ করে যাতে মানুষের জীবন, আন্ডারলাইন করেন, বিপন্ন হতে পারে। কি লিখছে? হতে পারে। এখনো কি বিপন্ন হয়েছে? হয়নি। বিপন্ন হতে পারে বা অন্য কোনো ব্যক্তিকে আহত বা জখম করার সম্ভাবনা থাকে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনায় কারাদণ্ড, যার মেয়াদ কত? 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড, যার ন্যূনতম কত? 1000, আর অনধিক কত? 5000। অনধিক আর সর্বোচ্চ 1 বা উভয়। এই কথাটা আছে কত ধারায়? 279। তাহলে 279-তে বেপরোয়া ভাবে গাড়ি চালাইছে, কাউকে কি আহত নিহত করছে? করে নাই, শাস্তি কত? 3 বছর বা 1 থেকে 5000 বা উভয়। আচ্ছা, এরপর একটা দেখি। এছাড়া রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে বা অশ্বারোহণ করে, আন্ডারলাইন করবেন, কোন ব্যক্তির মৃত্যু ঘটালে সেই ক্ষেত্রে শাস্তি হতে পারে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা আন্ডারলাইন করেন 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। এখন আপনার কাছে মনে হতে পারে তাহলে তো মেরে ফেললেই ভালো, সাজা 3 বছর। এখন কথা আছে ভাই, প্রথমত এই মেরে ফেলানোটা কিন্তু স্বেচ্ছায় না, এই মেরে ফেলানোটা কি? অবহেলায়, বেপরোয়া ভাবে। একটা হলো স্বেচ্ছায় মেরে ফেলানো, আপনি ইচ্ছা করেই একজনকে গাড়ি চাপা দিচ্ছেন, তাহলে কিন্তু খুন হবে, তাহলে কিন্তু এই ধারায় আসবে না। এই ধারায় আসছে আপনি জোরে চালাচ্ছিলেন, কাউরে হত্যা করার ইন্টেনশন ছিল না, মারা গেছে, তাহলে 304 খ।
বুঝতে পারছেন? আর যদি এটা ভেবে থাকেন যে শুধু বেপরোয়াভাবে গাড়ি চালালেও 3 বছর, আর মারা গেছে তাইলেও 3 বছর, বা 3 বছর তো জরিমানার দিক লক্ষ্য করেন, ওই জায়গায় আছে 1 থেকে 5,279, আর এই জায়গায় জরিমানা কি নির্দিষ্ট আছে? নাই। তার মানে এই জায়গায় জরিমানার পরিমাণ বেশি। ধারা 304 কত? খ, রাজপথে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, গুরুতর আঘাত করলে। গুরুতর আঘাত মানে তো বুঝেন, মাথা ফেটে গেছে, তারপরে পা ভেঙে গেছে, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা কত 2 বছর হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। তাহলে এটা আরো অদ্ভুত লাগতে পারে যে শুধু বেপরোয়াভাবে চালাইছে সাজা 3 বছর, আর গুরুতর আঘাত করলাম সাজা কত 2 বছর। বাট 2 বছর হইলেও এই জায়গায় অর্থদণ্ড কত? আনলিমিটেড নাকি? তাইলে আবার বেপরোয়াভাবে গাড়ি চালানোর 3টা ধারা আমরা মনে রাখবো। শুধু বেপরোয়াভাবে গাড়ি চালাইছে 219, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কারো মৃত্যু ঘটাইছে 304 খ, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কারো গুরুতর আহত করছে 338 ক। আরেকটু আছে দেখেন, বেপরোয়াভাবে নৌযান চালানো। নৌযান বুঝেন? আমরা তো নদীমাতৃক বাংলাদেশ, এখন হয়তো বা নদীর পরিমাণ কমে গেছে, ব্রিজ বেড়ে গেছে। আগে আপনি বেপরোয়াভাবে ট্রলার চালাইছেন, জাহাজ চালাইছেন, স্পিডবোট চালাইছেন গাড়ির মতো করে, তাহলে শাস্তি হবে 280 ধারায়। যদি কোনো ব্যক্তি বেপরোয়াভাবে কোনো জাহাজ, কোনো নৌযান চালনা করে যার ফলে মনুষ্য জীবন বিপন্ন হতে পারে, বা কোনো ব্যক্তিকে আহত বা জখম করার সম্ভাবনা থাকে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ডে দণ্ডিত হবে, যার মেয়াদ কত 6 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যা কত 1000 হতে পারে। তাহলে 6 মাস আর কত 1000, তাহলে নৌযান চালাইলে 6 মাস 1000। তারপরেরটা চলে আসি দেখেন, অশ্লীল পুস্তক ইত্যাদির বিক্রয়। যে কোনো, যদি কোনো ব্যক্তি কোনো অশ্লীল পুস্তক বস্তু ভাড়া দেয়, প্রস্তুত করে, বিক্রয় করে, উৎপাদন করে, নিজের দখলে রাখে, কোনো অশ্লীল বস্তু আমদানি রপ্তানি বা পরিবহন করে, বা অশ্লীল বস্তু কি করে ব্যবসা করে, অশ্লীল বিজ্ঞাপন প্রদান করে, অথবা উক্ত কাজ করে উদ্যোগ গ্রহণ করে, তবে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত 3 মাস এবং অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবে। এটা ধারা কত 292। তাহলে অশ্লীল বস্তু তৈরি করেন, রাখেন, আমদানি করেন, রপ্তানি করেন, উদ্যোগ নেন, সব ক্ষেত্রেই সাজা কত 292-তে সাজা 3 মাস বা অর্থদণ্ড বা উভয়। 294 কটা দেখেন, লটারি অফিস পরিচালনা করা, ধারা 294 ক। লটারি এখন খুব বেশি প্রচলিত নাই, আগে লটারি মাইকিং করে বিক্রি করতো। লটারি হচ্ছে যে সরকার যদি অনুমোদন দেয় তাহলে লটারি অফিস আপনি পরিচালনা করতে পারবেন, কিন্তু সরকার অনুমোদন দেয় নাই, তাহলে আমরা খানলা একাডেমি থেকে লটারি ছাড়ছি, গোপালগঞ্জে সবার কাছে বিক্রি করছি, কিন্তু এই লটারির কোনো অনুমোদন সরকারি ভাবে নাই, আমরা দণ্ডিত হবে 294 কতে। দেখেন, রাষ্ট্রীয় লটারি বা সরকার কর্তৃক অনুমোদিত নয় এই ধরনের কোন লটারি অনুষ্ঠান করার উদ্দেশ্যে কোনো অফিস বা স্থান সংরক্ষণ করলে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কত 6 মাস কারাদণ্ড বা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবে। 294 ক। আজকের সর্বশেষ টপিক আমরা যদি দেখি, দেখেন 15 অধ্যায়, ধর্ম অবমাননা, অফেন্সেস রিলেটিং টু রিলিজিয়ন। প্রথমত এইভাবে প্রশ্ন আসতে পারে যে 15 অধ্যায়ে কি আলোচনা করছে? ধর্ম অবমাননা বা ধর্ম অবমাননা সম্পর্কে কত অধ্যায় আলোচনা করছে? 15। এখন এইটা ভাইবে আবার সবাই ওই অধ্যায় মুখস্থ করতে নামে যায় না, যে দণ্ডবিধির কত অধ্যায় আছে আমার জানা দরকার, মানে ইরিলিভেন্ট, আপনার দরকার নাই। যতগুলো যে আমরা পড়ছি না, যে জেনারেল এক্সপ্লানেশন দ্বিতীয়, জেনারেল এক্সেপশন কত চতুর্থ, প্রয়োজনা কত পঞ্চম, এইভাবে যতগুলো দেখছি ওইভাবে মনে রাখলেই হবে ইনশাল্লাহ। 295 থেকে 298 ধারা পর্যন্ত ধর্ম সংক্রান্ত অপরাধ আছে দেখেন। 295 উপাসনালয়ের ক্ষতি বা অপবিত্র করা। যদি কেউ উপাসনালয়ের ক্ষতি করে বা উপাসনালয়ের কি করে অপবিত্র করে, যে কোনো বর্ণনার কত 2 বছর বা অর্থদণ্ড বা উভয়। এরপরে দেখেন ধারা 295 ক, উপাসনালয় কঠোর আঘাত বা বিদ্বেষপূর্ণ কাজ দ্বারা, যেমন কথা লেখা দ্বারা ধর্ম অবমাননা করা। আগেরটা হলো উপাসনালয়ের ক্ষতি করা। ধরেন উপাসনালয় আমাদের দেশে যেটা সবসময় হয় যে প্রতিমা ভাঙচুর করে, তার বিরুদ্ধে মামলা হবে 295 ধারায়, সাজা কত 2 বছর। ধারা 295 কতে আছে উপাসনালয়ের কঠোর আঘাত বা বিদ্বেষপূর্ণ কাজ দ্বারা, যেমন কথা লেখা দ্বারা ধর্ম অবমাননা করা। অনেকে ধর্ম নিয়ে বাজে কথা
লেখে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে 295 কতে, শাস্তি কত? 2 বছর। কিছুদিন আগে একজন হিন্দু লোকরে পুরাই ফেললো না, মেরে ফেললো, কি যেন নাম, দীপু দাস। তাহলে বাংলাদেশে আইন অনুসারে সে যদি ডিজিটাল মাধ্যমে লিখতো তাহলে তার বিরুদ্ধে ওই যে ডিজিটাল আইনে মামলা হতো, আর যদি দণ্ডবিধি আনেন তাহলে 295 ক, শাস্তি সর্বোচ্চ কত? 2 বছর। আচ্ছা, তারপরে দেখেন ধর্ম নিয়ে গালি যে কোনো বর্ণনার 1 বছর, অর্থদণ্ড বা উভয়। যদি বলেন ধর্ম নিয়ে গালি কি, ধর্ম নিয়ে গালি ধরেন আগেরটা হচ্ছে লিখছেন আর এটা হলো মুখ দিয়ে বলছেন, তাহলে সাজা কত? 1 বছর, অর্থদণ্ড বা উভয়। তো এই ছিল আমাদের আজকের দণ্ডবিধি। 172 থেকে 295 পর্যন্ত যে ধারাগুলো আমরা পড়ছি। ধন্যবাদ কষ্ট করে বসে থাকার জন্য। অনলাইন অফলাইনে যারা আছেন, আগামীকাল আমাদের পরীক্ষা। যারা যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান, যারা বকেয়া পরিশোধ করেন নাই বকেয়া পরিশোধের দিকে মনোযোগ দিন। সমস্যা থাকলে অবশ্যই পার্সোনালি আমাকে জানতে দিন। ভালো থাকেন। আগামীকাল আমাদের পরীক্ষা 107 থেকে 295, 60 মার্কের, 298, জি 60 মার্কের। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।